আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমরা হচ্ছে ঈদের গন্ধে গন্ধে একটা ক্লাস করতে চলে আসছি। না, অ্যাক্সিডেন্টটা আমার কিছু হয় নাই। ইসের সমস্যা হয়েছে, রিক্সাওয়ালার অনেক সমস্যা হয়েছে, আমার কেমন একটা কিছু হয় না। আমি জাস্ট মনে হয় পড়ে গেছিলাম আর কি, জাস্ট রিক্সাওয়ালা একটু ব্যথা হয়েছে। আর কুকুরটার সমস্যা হয়েছে সামনে যেটা আসছিল। আচ্ছা, যাই হোক। আচ্ছা, ঠিক আছে, আমরা হচ্ছে আজকে পরিবেশ রসায়ন পড়বো। পরিবেশ রসায়নের আমাদের প্রথম ক্লাসটা হবে আজকে। আহ মোটামুটি আজকে আমি একটু অফিস থেকে ক্লাস নিচ্ছি। আমাদের নর্মালি আমরা কোত্থেকে, আমি তো আমার বাসা থেকে ক্লাস নেই। আমি আজকে হচ্ছে অফিস থেকে ক্লাস নিচ্ছি, তো আমার কাছে মোবাইলটাও আজকে আছে, যে দেখতে পারবো যে ক্লাসটা সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা। ঠিক আছে, মোটামুটি আমি দেখতেছি ঠিকঠাক আছে। কি অবস্থা সবার? ঈদের মধ্যে ক্লাস করতে সবার বোরিং লাগবে আজকে, তাই না? এই জন্য ক্লাসে আজকে স্টুডেন্ট নাই, একবার স্টুডেন্ট নাই। অন্তত যে 4-5 জন লাগবে এই চ্যাপ্টার, সেই 4-5 জন থাকলে আমার জন্য যথেষ্ট। ঠিক আছে। এই আমি সেকেন্ড ইয়ারে পড়ি মাত্র, আমি কোন দিক দিয়ে ডাক্তার হইলাম রে? আহসান। আচ্ছা, ভালো কথা, ক্লাসে 11 জন আছেন। 11 জন, আমার একটু বলেন তো, আপনারা কি ঈদের আগে এই চ্যাপ্টার শেষ করে ফেলবেন, আগামীকালকে ক্লাস নিব, নাকি হচ্ছে ঈদের পরের দিনের পরের দিন যেমনি রুটিন দিছি অমনি ক্লাস করবেন? আমারে বলেন তো। আমার মনে হয় অনেকের ইচ্ছা যে ঈদের আগে এই চ্যাপ্টার শেষ করে ফেলি, যে আজকে একটা ভাইয়া আজকে একটা ক্লাস নেন, কালকে একটা ক্লাস দিয়ে চ্যাপ্টারটা শেষ করে দেন, ঈদের পরের থেকে আমরা হচ্ছে ইংলিশ আর বাংলা পড়বো। হ্যাঁ, আপনাদের কি মনে হয় একটু বলেন তো। এই যে 12 জন ক্লাসে আছেন ভালো বাচ্চা, আপনারা একটু জানান আমারে। এই ফরহাদুজ্জামান, একবারে ডিটেইলে পড়াবো না, একবারে উপরে উপরে ভাষা ভাষা করে চ্যাপ্টার শেষ করে দিব, ঠিক আছে? একবারে কিচ্ছু পড়াবো না, ঠিক আছে? অনেক কিছু পড়াবো ইনশাল্লাহ ঈদের আগে। আচ্ছা, সেই ঈদের আগে শেষ করে দিব। আগেই শেষ, প্রেশার শেষ। হ্যাঁ, ঈদের পর থেকে তাহলে আপনারা বাংলা ইংলিশ পড়তে পারবেন, তাই না? তাহলে কালকে ক্লাসে থাকেন আপনারা যারা যারা বলতেছেন, তাইলে হচ্ছে বাসায় বলতে পারবেন, দেখো আমার এইচএসসি পরীক্ষা আসছে, আমি হচ্ছে ঈদের আগের দিন বৈশা বৈশা কেমিস্ট্রি পড়তেছি। বাসায় বলতে পারবেন এই জিনিসটা, খুব মজা করে, খুব আনন্দ করে, গর্বের সাথে বলতে পারবেন। বাসায় দেখবেন ফ্যামিলি মানুষগুলা, আত্মীয়দের বলবে যে আমার ছেলেটা আমার মেয়েটা এত কষ্ট করতেছে, ঈদের আগে কেমিস্ট্রি ক্লাস করতেছে, একটা পচা ভাইয়া, দেখতে মোটাসোটা একটা ভাইয়া ক্লাস নিতেছে, তাও কত কষ্ট করে ক্লাসটা দেখতেছে, কারণ তার চ্যাপ্টারটা লাগবে। মানে একটা একটা জোশ ব্যাপার আসবে নিজের মধ্যে। তাহলে আগামীকালকে এই চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস হবে, ঠিক আছে? আজকে ফার্স্ট ক্লাস, ঈদের আগে আগামীকালকে সেকেন্ড ক্লাস। যারা যারা বলছোস যে ঈদের আগে ক্লাস করবে, তাদের যদি কালকে ক্লাসের মধ্যে আমি না পাই, প্রত্যেকটারে আমি বাসায় যেয়ে একটা করে গরুর শিং ফিক্কা মারবো। একবারে মুখের মধ্যে ঠাস করে একটা গরুর শিং ছুঁড়ে মারবো, ঠিক আছে? আচ্ছা, আমরা ক্লাস শুরু করি, ঠিক আছে? কি রে আমার, পাইছি মাই ভিউ বোর্ড। শুরু করলাম। আজকে হচ্ছে আমাদের সবার আগে একটু বেসিক পড়ি আমরা, এই চ্যাপ্টারের বেসিক লাগবে। প্রত্যেক পদে পদে আগাইতে আগাইতে আমাদের চ্যাপ্টারের বেসিকটা একটু পড়তে হবে, না হলে আমরা এই চ্যাপ্টারে বেশিক্ষণ টিকে থাকতে পারবো না। সবার আগে যেটা কথাবার্তা, আমি সব ব্যাচেই এই কাজটা করি, মানে আমি সবখানেই একটু বেসিকটা পড়ায় নেই আর কি। আমি একটু অন্য কালারের কালি নেই। হুম, ঠিক আছে, মোটামুটি স্মুথ। আমার বাসারটার চেয়ে এখানে বেশি স্মুথ। আচ্ছা, ঠিক আছে। অল্প একটু বেসিক, এককের বেসিক নিয়ে আমরা এখন কথাবার্তা বলবো। দেখেন এককের বেসিক কি কি আছে। মিটার একটা, ডেসিমিটার একটা, সেন্টিমিটার একটা, আর এখানে মিলিমিটার একটা। ঠিক আছে, আজকে আমার লেখা একটু অন্যান্য ক্লাসের চেয়ে, মানে অন্যান্য ক্লাসেও ভালো থাকে তা না, অন্যান্য ক্লাসেও খারাপ থাকে, বাট আজকে একটু বেশি খারাপ হবে, কারণ এই কলমটা অনেক মোটা। হ্যাঁ, মানে আমি এককালে যখন প্রথম ব্যাচেলর অফ বায়োলজিতে জয়েন করি, আমি এই কলমটা দিয়ে লিখতাম অনেক, মানে তখন আমার অনেক অভ্যাস ছিল। বাট এখন আমার কলমটা একটু চিকন, ওটা দিয়ে লিখতে লিখতে আমার অভ্যাস হয়ে গেছে। তো এই জন্য একটু প্রবলেম হইতে পারে। হ্যাঁ, আপনারা একটু বুঝে নিয়েন। দেখেন এদের প্রত্যেকের সাথে কত করে ডিফারেন্স 10 গুণ করে ডিফারেন্স না? 10 গুণ করে ডিফারেন্স না? এদের প্রত্যেকের সাথে প্রত্যেকে কি 10 গুণ করে ডিফারেন্স না? প্রত্যেকে 10 গুণ উত্তর, ঠিক আছে? তাহলে আচ্ছা, সবকিছু কি ঠিকঠাক আছে? হ্যাঁ, একক দেখাইতেছি আমি, কোনো সমস্যা নাই, একক দেখাইতেছি। ঠিক আছে, তাহলে আমি আপনাকে বলতে পারি যে কথাটা হচ্ছে ভাইয়া, এইখানে আমরা একটু 1 মিটার, যেটা আমাদের 1 মিটার, বুঝছেন? আমরা কি নিয়ে কাজ করতেছি? 1 মিটার।
সমান সমান কত হবে? 10 ডেসিমিটার হবে, তাই না? কি রে ভাই, এই কলম এত পিস লাগেন। আচ্ছা, যাই হোক, 10 ডেসিমিটার হবে, তাই না? এইবার আমরা যদি ওদের কিউব করে দিই তাহলে কি হবে? 1 মিটার কিউব সমান সমান কি হবে? 10 কিউব ডেসিমিটার কিউব হবে, তাই না? এবার যদি আমরা এখানে ভাঙি, আচ্ছা ছোটবেলায় যখন পরিমিতি পড়তাম, ছোটবেলায় একেবারে পিচ্চিকালে যখন পরিমিতি পড়তাম, পাটিগণিতের মধ্যে ছিল, সেখানে কি আমরা পড়ছিলাম যে 1 ঘনমিটার সমান সমান 1000 লিটার। এই জিনিসটাকে ছোটবেলায় পড়ছিলাম। ওই যে ঘন মিটার যেটা, এইটা এই যে মিটার কিউব, একই জিনিস, আসলে একই জিনিস। তাহলে আমরা এখান থেকে বলতে পারি না যে 1000 লিটার সমান সমান 1000 ডেসিমিটার কিউব? তার মানে কি ভাই, দেখেন তো, 1000 1000 কাটা থাকে কত? 1 লিটার সমান সমান 1 ডেসিমিটার কিউব। তার মানে প্রশ্নের মধ্যে আলটিমেটলি ডেসিমিটার কিউব থাকুক বা যাই, ডেসিমিটার কিউব থাকলে আমরা কি বুঝে নিব? আমরা বুঝে নিব যে আমাদের আসলে লিটার বোঝাচ্ছে। আমাদের কি বোঝাচ্ছে? লিটার বোঝাচ্ছে। আমি একটু বলি কি করছি। আমরা আসলে একক দেখতেছি যে কার সাথে কার এককটা সেম। একক কনভার্সন অনেক দেখানো যায়, আপনাকে আমি সবগুলো এককের কনভার্সন দেখায় দিব, এই করে দিব, সেই করে দিব, আপনাকে হাফেজ বানায় দিব। বাট আলটিমেটলি প্রশ্নের মধ্যে সিকিউতে ডেসিমিটার কিউব দেওয়া থাকলো, তখন যেন আপনি না ভুলেন যে ডেসিমিটার কিউব আর লিটার একই জিনিস। এই জন্য হচ্ছে আমি কাজগুলো করে দেখাচ্ছি, ঠিক আছে? 1 লিটার সমান সমান 1 ডেসিমিটার কিউব। আমি একটু এই পাশে যাই, দেখেন এবার আমরা তার পরেরটা একটু নিয়ে কাজ করি। দেখেন আমরা এবার 1 ডেসিমিটার নিয়ে কাজ করব। এটা সমান সমান কি হবে? 10 সেন্টিমিটার হবে, তাই না ভাই? বলেন তো, 10 সেন্টিমিটার হবে, 10 সেন্টিমিটার হবে। এবার আমরা 1 ডেসিমিটার কিউব করে দিই, আর এখানে 10 কিউব সেন্টিমিটার কিউব করে দিই। কি করলাম? কিউব করলাম, উভয় পাশে কিউব করছি আমি। এবার আমি যদি কি করি, দেখেন তো, 1 ডেসিমিটার কিউব সমান সমান কি পাইছিলাম ভাই, মনে আছে? 1 লিটার পাইছিলাম, মাত্র পাইলাম। আর এদিকে কি 1000 সেন্টিমিটার কিউব। লাইফে কেউ যদি কোনো একটা টাইম হইলো সফট ড্রিঙ্কস খায় থাকেন, সফট ড্রিঙ্কস মানে কি বুঝাইতেছি? কোক, মোজো, এগুলা। হ্যাঁ, কোক তো এখন মানুষ বয়কট করতেছে, মোজো ধরলাম, মোজো, ঠিক আছে? তো মোজো যদি আপনি 1 লিটার খায় থাকেন লাইফে কখনো, তার মানে কি 1 লিটার মানে যে 1000 মিলিলিটার, এইটা আপনার বুঝতে কখনো সমস্যা হওয়ার কথা না, তাই না? তার মানে এটা আসলে কি? এটা আসলে 1000 মিলিলিটার। আর এখানে কি আসলে 1000 সেন্টিমিটার কিউব। তার মানে আলটিমেটলি 1000 1000 কাটা, দেখেন তো ভাই, থাকতেছে কি? থাকতেছে হচ্ছে 1 মিলিলিটার সমান সমান 1 সেন্টিমিটার কিউব। দেখেন তো আমরা দুইটা কনভার্সন পেয়ে গেলাম নাকি? দেখেন তো, আমরা একটা পাইলাম 1 লিটার সমান সমান 1 ডেসিমিটার কিউব, আমরা একটা পাইলাম 1 মিলিলিটার সমান সমান 1 সেন্টিমিটার কিউব। দেখেন প্রশ্নের মধ্যে এই দুইটা দিয়ে ম্যাক্সিমাম টাইমে প্যাচ দেয়। আমাদের আর আপাতত পড়া লাগবে না, সিকিউতে মোটামুটি কমন প্রশ্ন করলে এগুলার মধ্যে থেকেই পেঁচাবে। তাছাড়া এই দুইটার বাইরে আমার মনে হয় না তেমন একটা করবে ইনশাল্লাহ সমস্যা। এই দুইটা আমরা বুঝছি আশা করি। আমরা আরেকটু বেসিক দেখবো, আমাদের বেসিক দেখা দেখি এখনো কমপ্লিট হয় নাই। আমরা একটু চাপের বেসিক দেখবো, ঠিক আছে? সবকিছু কমেন্ট। আচ্ছা, মাত্র 16 জন ভালো ভাইয়া পুরা ক্লাসে আছেন। আচ্ছা, এবার আমরা একটু চাপের বেসিক দেখবো। একটু হেডিং দিবেন, চাপের বেসিক। এই নোট করেন যারা যারা ক্লাস করতেছেন। চাপের বেসিকটা আমাকে কি বলে জানেন? চাপের বেসিক বলে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। চাপটা হচ্ছে আমাদের, যেটা হচ্ছে কি আমাদের, এটা কিন্তু এসআই একক না, এটা লিটার এটিএম একক অনুসারে। এটার এসআই এককে ফরমেশন নিলে কি হবে? 101 325 প্যাসকেল। 101 325। এবার আমি এটাকে 1000 দিয়ে ভাগ করে দিব, তাহলে কি হবে? 101 3 ঘর পরে দশমিক 325 প্যাসকেলের জায়গায় হবে কি কিলো প্যাসকেল, তাই না? পাই গেলাম 101 325 প্যাসকেল। এবার পেলাম 101 325 মাঝখানে একটা দশমিক কিলো প্যাসকেল, ঠিক আছে? এবার আমরা একটু সামনে যাই। দেখেন অ্যাটমসফিয়ার একক থেকে আমরা অনেক আগে ক্লাস 9 10 জাফর ইকবালের বইয়ের মধ্যে ছিল যে একদা বিজ্ঞানী টরেসেলি একটা পরীক্ষা করছিলেন। পরীক্ষার মধ্যে তিনি উল্টা একটা কাচের পাত্র, এখানে কাচের টিউব রাখছিলেন। তারপরে টরেসেলি দেখতে পাইলেন একটা পারদ এখানে রাখার পরে পারদটা 76 সেন্টিমিটার উপরে উঠে যায়। জাফর ইকবাল স্যার বলতেছে আর কি বইয়ের মধ্যে যে পারদটা উপরে উঠে যায়। তাহলে এই যে পারদটা উপরে উঠলো, তাহলে লাভ কি হইলো? তোমরা সেটা পরবর্তী শ্রেণীতে জানতে পারবে। পরবর্তী শ্রেণীতে আমরা আসছি, এবার আমরা বুঝতেছি এই যে এখানে 76 সেন্টিমিটার পারদ উঠছে, ঠিক আছে? এটার মানে হচ্ছে এক বায়ুমণ্ডল যখন তার উপরে চাপ দেয়, এই যে পারদের উপরে কিন্তু একটা বায়ুমণ্ডল আছে, তাই না?
এই পারদের উপরে এক বাটি পারদের উপরে একটা বায়ুমণ্ডল চাপ দিতেছে। তো একটা বায়ুমণ্ডল যখন তার উপর চাপ দেয়, তার মানে 1 অ্যাটমসফিয়ার চাপ তার উপর দেওয়া হচ্ছে, তাই না? তখন এই পারদটা উপরে যদি কোনো ফাঁকা স্থান পায়, সেই ফাঁকা স্থানে 76 সেন্টিমিটার পর্যন্ত যাইতে পারবে। তার মানে এখান থেকে আমরা নতুন আরেকটা একক পাইলাম, যে এখান থেকে আমরা পাইলাম 76 সেন্টিমিটার মার্কারি প্রেসার। এই সেন্টিমিটার থেকে কি সম্পর্ক ছিল? 10 গুণ ছিল না? এই যে আমরা এখানে দেখলাম 10 গুণ সেন্টিমিটার আর মিলিমিটার, তাহলে আমরা একটু সামনে যাই, তার মানে কি পাবো এখান থেকে 760 মিলিমিটার মার্কারি আমরা পাওয়া যাবো। তার মানে দেখেন তো 101.325 প্যাসকেল, 101.325 কিলো প্যাসকেল, 76 সেন্টিমিটার মার্কারি, 760 মিলিমিটার মার্কারি। বুঝছি। আরেকটা আছে চাপে, দেখো খুব একটা প্যারা নেওয়া লাগবে না, 760 টর আছে, ঠিক আছে? 760 টর। এমসিকিউতে আসলে আসতে পারে, না আসলে খুব একটা প্যারা নিয়েন না। আরেকটা একক আছে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওইটা অ্যাটমসফিয়ারের সমান না। ব্যাপারটা হচ্ছে কি, একটা একক আছে বার, এক বার, ঠিক আছে? এক বার অ্যাকচুয়ালি আমাকে 100 কিলো প্যাসকেল রিপ্রেজেন্ট করে, 100 কিলো প্যাসকেল। দেখেন আলটিমেটলি 100 কিলো প্যাসকেল যে কথা, 101.325 কিলো প্যাসকেল অ্যাকচুয়ালি একই বলা যায়। দেখেন 1.325 বেশি মাত্র, দেখেন 1.325, এইটুকু অ্যামাউন্ট বেশি। এইটুকু অ্যামাউন্ট বেশি কার থেকে বেশি? 100 কিলো প্যাসকেল থেকে বেশি। এই জন্য অনেকে করে কি, এইটাকে মানে একবারকে এদের সাথে ইকুয়াল করে দেয়, যে বলে হচ্ছে একবার, ঠিক আছে? এখানে ইকুয়াল দিয়ে, এখানে ইকুয়াল দিয়ে বলে হচ্ছে একবার। বাট আলটিমেটলি আমরা এটা করব না, আমরা রিয়েলটা জানি যে আসলে এটার মানটা কত। একবার সমান সমান 100 কিলো প্যাসকেল, ঠিক আছে? তার মানে হচ্ছে আমরা কি কি বুঝলাম? আমরা হচ্ছে এককের বেসিক দেখলাম, সরি আমরা চাপের বেসিক দেখলাম। চাপের বেসিক কি কি? এক অ্যাটমসফিয়ার, দেন এসআই একক পাইলাম, দেন কিলো প্যাসকেল পাইলাম, দেন হচ্ছে সেন্টিমিটার মার্কারে, মিলিমিটার মার্কারে টর পাইলাম। টরটা এমসিকিউর জন্য লাগবে, আর তেমন একটা লাগবে না। বারের যেটা রিয়েল ভ্যালু সেটা হচ্ছে আমরা দেখলাম, আর এখানে টরেসেলের ব্যাপারটা আমরা দেখলাম, ঠিক আছে? বলেন তো এতক্ষণ পর্যন্ত সবকিছু ক্লিয়ার কিনা? হ্যাঁ, সবকিছু দিব। তেমন একটা কঠিন কিছু পড়াই নাই সুজন মজুমদার, তেমন একটা প্যারাদায়ক কিছু পড়াই নাই, তো হালকা পাতলা। মিলি লিটার থেকে লিটার বড় হাতের হয় কেন? এটা অ্যাকচুয়ালি সত্য কথা বলতে আমার জানা নাই যে কেন লিটারটা বড় হাতে দেয়। এক্সপ্রেশন হয়তো যারা হচ্ছে রুলার কান্ট্রি, যারা হচ্ছে এগুলা নিয়ে কাজ করছে, তারা হয়তো লিটারটা কোনো একটা কারণে বড় হাতে দিছে। যেমন হচ্ছে আমেরিকানরা নাম ঘুরায় দেয়, তো তাদের কোনো লজিক আছে যে হ্যাঁ আমরা সুপ্রিম কান্ট্রি, আমাদের কান্ট্রিতে আসতে হলে নামটা ঘুরায় দেওয়া লাগবে। তো এই জন্য পাসপোর্টে, মানে ওদের ভিসা পাসপোর্ট, ওদের ভিসার মধ্যে অন্যান্য দেশ আসতে হলে ভিসার মধ্যে দেখবেন নামটা হচ্ছে ঘুরায় দেয়। মানে আপনার নাম, আমার যেমন খন্দকার ইজাজুল, ওরা দিয়ে ইজাজুল খন্দকার, তো তারা হচ্ছে এই রাইটটা রাখে। তো এখানে হয়তো যারা কাজ করছে, বানাইছে, তারা হয়তো কোনো একটা কারণে, হয়তো সুপ্রিমেসির কারণে, হয়তো কোনো একটা সাইন্টিফিক কারণে লিটার বড় দিছে। এটা অ্যাকচুয়ালি আমার জানা নাই, বুঝছেন? আমি কখনো ঘাটি নাই। যদি আমি কখনো ঘাটার সময় পাই তাহলে আমি অ্যান্সারটা বলবো নি, ঠিক আছে? মোটামুটি একটু। এবার আমাদের আরেকটা জিনিস জানতে হবে, আমাদের এসটিপি, এসিটিপি, এনটিপি, আমাদের বেসিক কিন্তু এখনো শেষ হয় নাই, বেসিক এখনো শেষ হয় না। এসটিপি, এসিটিপি, এনটিপি, কি কি দেখলাম? এসটিপি, এসিটিপি, এনটিপি, ঠিক আছে? এদের টেম্পারেচার কত আমাকে কি বলতে পারবেন? আমি কিন্তু বলে দেই, দেখেন টেম্পারেচার টি, যেটা টেম্পারেচার এখানে হচ্ছে এসটিপি তে 0 ডিগ্রি সেলসিয়াস, এসিটিপি তে কত? এসিটিপি তে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, এসিটিপি তে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, এনটিপি তে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? আচ্ছা, এবার প্রেসার, 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 এসটিপি তে কত প্রেসার? এসটিপি তে হচ্ছে আমাদের ওয়েট এ মিনিট, 1 এটিএম, ঠিক আছে? এসএটিপি তে কত প্রেসার? দেখেন তো 1 এটিএম মানে কি? এখানে 101.325 কিলো প্যাসকেল, আর এখানে হচ্ছে 100 কিলো প্যাসকেল, এখানে কি 100 কিলো প্যাসকেল। আর এনটিপি তে কত? এনটিপি তে 1 এটিএম, ঠিক আছে? যেরকম সেরকম সেরকমই, ঠিক আছে? 1 এটিএম। এইটাকে যদি অ্যাটমসফিয়ারে নিতে চাই তাহলে 0.99 সামথিং আসবে, 0.99 সামথিং অ্যাটমসফিয়ার আসবে, ঠিক আছে? খেয়াল রাখবেন এটা। আচ্ছা, অ্যাটমসফিয়ার, এটাকে যদি আমরা অ্যাটমসফিয়ারে নিতে চাই, আচ্ছা এবার এবার ওদের আয়তন, আয়তন, আয়তন হচ্ছে এই যে এসটিপি তে 22.4 লিটার, এসটিপি তে ভি 22.4 লিটার। আমাদের এসিটিপি তে আয়তন কত? 24.78 লিটার। এনটিপি তে আয়তন কত? এনটিপি তে মনে রাখবেন 24.04 লিটার, ঠিক আছে? এইটা অ্যাকচুয়ালি আমাদের বইতে একটা ম্যাথ আছে, ম্যাথের মধ্যে থেকে বের হয়। অ্যাকচুয়ালি কাহিনীটা হচ্ছে কি, এনটিপি যেটা আমাদের লেভেলে, বুঝছেন কিন্তু ব্যাপারটা, আমাদের লেভেলে যদি এনটিপি আসে, আমাদের লেভেলে যদি এনটিপি নিয়ে কাজ করতে হয়, তাহলে অবশ্যই আমরা এসটিপি ধরে কাজ করব। মানে এটা একটু বলে দেই,
মানে এটা হচ্ছে এনটিপি বলা থাকবে, নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার বলা থাকলে আমরা মানগুলো নিব হচ্ছে এসটিপি এর মান নিব। যদি না আমাকে বলা থাকে যে এনটিপির জন্য নির্ধারিত তাপমাত্রা ব্যবহার করতে হবে বা 20°C বলা না থাকে বা এই মানগুলা আলাদাভাবে বলা না থাকে, তাহলে আমরা এসটিপির জন্য এনটিপির জন্য ভ্যালু নিব কার, এসটিপির ভ্যালু নিব। মানে এনটিপি বলা থাকুক কিংবা এসটিপি বলা থাকুক আমরা ভ্যালু নিব এসটিপির গুলা, ঠিক আছে। আর এসটিপি বা কক্ষ তাপমাত্রা বলা থাকলে তো আলাদা হিসাবে এদেরটাই থাকবে। আমি শুধুমাত্র এনটিপিটা বোঝাইছি, শুধুমাত্র এনটিপিটা বোঝাইছি, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আরেকটা জিনিস পড়ি, পরম তাপমাত্রা বলে একটা তাপমাত্রা আছে। কি তাপমাত্রা ভাই? পরম তাপমাত্রা। আচ্ছা, পরম তাপমাত্রা আমার একটু আপনারা বলতে পারবেন এটার ভ্যালুটা কত? এটা কিন্তু ফিজিক্সেও পড়ার কথা, ফিজিক্সেও পড়ার কথা, ঠিক আছে। পরম তাপমাত্রা ইজ ইকুয়াল টু কত? কমেন্ট করেন, একটু কমেন্ট করেন, আমি একটু দেখি আপনাদের অ্যান্সারটা কি। নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার, এনটিপির পূর্ণরূপ নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার, ঠিক আছে। একজন বলছে দুইজনের কথা বলছে 273। সুজন তুমি কি -273 বলতে চাইছিলা নাকি আগে একটা হ্যাশ পড়ে গেছে? আচ্ছা, সবাই বলতেছে 273 কেলভিন, বাট নট অ্যাকচুয়ালি 273 কেলভিন। এটা একটা ভুল অ্যান্সার, ঠিক আছে, অন্য আরেকটা অ্যান্সার হবে। আচ্ছা, আমি বলে দিই। পরম তাপমাত্রা মানে হচ্ছে 0 কেলভিন। এটা কি এমনি মনে রাখতাম আমি, জানেন? আমি মনে রাখতাম হচ্ছে ওকে, পরম তাপমাত্রা একটা ওকে, মানে ইটস ওকে, ঠিক আছে। এখান থেকে মনে রাখতাম হচ্ছে 0 কেলভিন। 0 কেলভিন থেকে কিন্তু আমরা পাই -273°C, ঠিক আছে। -273°C। খেয়াল রাখেন কিন্তু ভ্যালু কিন্তু দুইটাই আসতে পারে, কি 0 কেলভিনও আসতে পারে, -273°C কিন্তু আসতে পারে। সো খেয়াল রাখেন। আচ্ছা, মোটামুটি আমাদের বেসিক আলাপ আলোচনা এখানেই কমপ্লিট। আমরা এখন হচ্ছে গ্যাসের সূত্র নিয়ে একটু আড্ডা দিব, গ্যাসের সূত্র নিয়ে একটু পড়াশোনা করব, যে গ্যাসের কোন সূত্র কিভাবে হচ্ছে কাজ করে বা কোথায় থেকে কি আসে, এইটুক জাস্ট দেখবো। সূত্র থেকে আমরা আহামরি খুব যে ম্যাথ দেখবো তা না, কারণ এগুলো আপনারা ফিজিক্সে পড়ছেন আমি জানি খুব ভালো করে, সেইখানেই আপনারা এই ম্যাথগুলো অনেক বড় আকারে প্র্যাকটিস করেন আমি জানি। সো কেমিস্ট্রিতে আমাদের কম সময়ে অনেক কিছু কমপ্লিট করতে হবে, এখানে আপাতত খুব একটা ফোকাস করবো না। ম্যাথ কোথায় লাগবে? ডালটনের আংশিক চাপ সূত্র আর গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রতে ম্যাথ লাগবে, ঠিক আছে। আচ্ছা, একটু সামনে যাই, আসেন। আচ্ছা, আমি ওই সামনে গেলাম কেন, এখানেই তো থাকার কথা। আসেন, কথাটা কি? কথাটা হচ্ছে আমরা এখন কি পড়বো? সূত্র। একটা সূত্র আছে, নাম হচ্ছে সমন্বয় সূত্র, গ্যাসের সমন্বয় সূত্র। কি সূত্র? গ্যাসের সমন্বয় সূত্র। সূত্রটা মানে কি বলে জানেন? সূত্রটা মানে বলে হচ্ছে P1V1/T1 is equal to P2V2/T2, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি কখন আমরা ইউজ করি? যখন আমরা হচ্ছে গ্যাসের প্রত্যেকটা রাশি একত্রে বৃদ্ধি পায়, মানে বা পরিবর্তন হয় বা কমে বা যেটাই হোক, বৃদ্ধি পাইতে পারে কমতে পারে, পরিবর্তন হচ্ছে অ্যাকচুয়ালি, তিনটাই যখন পরিবর্তন হয় তখন আমরা এই সূত্রটা ইউজ করি, ঠিক আছে। এবার আমরা এইখান থেকে আমাদের তিনটা সূত্র বের করব গ্যাসের। কি কি বের করব দেখেন তো। সবার আগে হচ্ছে কি রে, কলম পড়ে যায় কেন? সবার আগে হচ্ছে বয়েলের সূত্র। কার সূত্র বের করব? বয়েলের সূত্র। বয়েলের সূত্রে কে স্থির থাকে ভাই জানেন? বয়েলের সূত্রের মধ্যে টি স্থির থাকে। কে স্থির থাকে? টি স্থির থাকে, টি। এইবার আমাদের ওই সূত্রটা আমরা আবার লিখি, P1V1/T1 P2V2/T2, ঠিক আছে। কে স্থির বয়েলের সূত্রে, টি স্থির, টি কে আমরা কেটে দিব, টি কে আমরা কেটে দিব, টি বাদ। থাকে কি শুধু? থাকে হচ্ছে P1V1/P2V2, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আলটিমেটলি বয়েলের সূত্রের ম্যাথমেটিক্যাল রূপ, ঠিক আছে। ম্যাথ করার জন্য বয়েলের সূত্রে এই ফরমেশন নিতে হবে। এখান থেকে আমরা অ্যাকচুয়ালি বুঝতেছিটা কি? বুঝতেছি P1 আর P আর V এর গুণফল আর P V এদের গুণফলটা
সব সময় পি আর ভি এর গুণফল সব সময় একটা ধ্রুবক সংখ্যা, এই জন্যই আসলে P1 V1 গুণ করলে, P2 V2 গুণ করলে, বা P3 V3, P4 V4, P5 V5 সব গুণ করলে ইকুয়াল হচ্ছে। ইকুয়াল কেন? তারা একটা ধ্রুবক সংখ্যার ইকুয়াল, এই জন্য। ঠিক আছে, আলটিমেটলি এইটা আমরা বুঝতেছি। ঠিক আছে, এইটা হচ্ছে এখান থেকে বের করে নিতেছি। এবার এখান থেকে ইকুয়াল চিহ্নটা আর ধ্রুবকটা যদি আমরা উঠায় দিই তাহলে আমরা পাবো পিভি সমানুপাতিক 1। ঠিক আছে, আমরা কি পাইলাম? এইটা, এই যে ইকুয়াল চিহ্নটা আর ধ্রুবকটা আমরা উঠায় দিলাম, পাইলাম কি? পিভি সমানুপাতিক 1। এখান থেকে আমরা কি পাবো? পি সমানুপাতিক 1/v। ঠিক আছে, এইটাই হচ্ছে আলটিমেটলি আমাদের কার সূত্র? বয়েলের সূত্র। ঠিক আছে, এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের বয়েলের সূত্র। আশা করি আমি উল্টা দেখাইছি, আমি সোজাসুজি দেখাই নাই, যেন আমার সহজে বাকি সূত্র সবগুলো সূত্র আমরা বের করতে পারি। হ্যাঁ, শুধু আমি উল্টা দেখাইছি, উল্টা দেখাই নাই শুধু। তার কারণ হচ্ছে এমসিকিউর সময় এগুলো মনে দেখা যায় না যে কোন সূত্রটা কি, তিনটে এলোমেলো করে ফেলে অনেকেই আছে এলোমেলো করে ফেলে আর কি। এই জন্য আমি উল্টা দেখায় বের করে দিলাম। নর্মালি তিনটা সূত্র থেকে এটা বের করে, আমি এটা থেকে হচ্ছে তিনটা সূত্র বের করে দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, আপনার ভালোর জন্য অ্যাকচুয়ালি। আসেন এবার আমরা কার সূত্র বের করবো? চার্লসের সূত্র। চার্লসের সূত্র আমাদের কি বলে জানেন? আমাদের বলে হচ্ছে চাপ স্থির। চাপ মানে কি? প্রেসার। তো এখানে কি হবে? P1V1/T1, P2V2/T2। ঠিক আছে, এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি হচ্ছে চাপ স্থির, প্রেসার স্থির। প্রেসার কেটে দিব, থাকে কি? V1/T1, V2/T2। আলটিমেটলি এটাই আমাদের কি? চার্লসের সূত্র। এটা আমাদের কিসের সূত্র? আলটিমেটলি এটাই আমাদের চার্লসের সূত্র। এখান থেকে আমরা পাই কি দেখেন তো? এখান থেকে আমরা কি পাই? V/T এটা সবসময় একটা ধ্রুবক সংখ্যার সমানুপাতিক। মাত্র বললাম যে V/T যদি একটা ধ্রুবক সংখ্যার সমানুপাতিক হয় তাহলে V1/T1 হবে, V2/T2 হবে, V3/T3 হবে, V4/T4 হবে, সবাই ইকুয়াল হবে যদি এটা একটা ধ্রুবক সংখ্যার সমানুপাতিক হয়। আমি এদেরকে তুলে দিলাম, থাকে কি তাহলে? থাকে হচ্ছে V/T সমানুপাতিক 1। সেখান থেকে আমি কি পাবো? সেখান থেকে আমি পাবো হচ্ছে V সমানুপাতিক T। আলটিমেটলি এটা আমাদের কিসের সূত্র? এটা আমাদের চার্লসের সূত্র। এটা আমাদের চার্লসের সূত্র আলটিমেটলি। ঠিক আছে, এটা কি আমাদের চার্লসের সূত্র। আচ্ছা, এটা কি গেল আমাদের? এটা গেল আমাদের চার্লসের সূত্র। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এটা হচ্ছে লেকচার 1। আচ্ছা, টপিক সামারি আমি সূত্রগুলো দেখায় দেন আমি টপিক সামারি করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবার এবার চার্লসের সূত্র, তারপরে কি? চার্লসের সূত্রের পরে কি আছে ভাই? আছে হচ্ছে গেলুসাকের সূত্র। এখন অনেকে হয়তো ক্লাসের মধ্যে ফিক করে হাইসা দিছে, আল্লাহ ভাইয়া, গেলুসাকের সূত্র! আচ্ছা, হ্যাঁ, সাবধান, ধর্মের পথে ফিরে আসেন আপনারা। ধর্মের পথে ফিরে আসার সময় এখনো আছে। ঠিক আছে, আচ্ছা সামনে আসেন, দেখেন গেলুসাকের সূত্র আমাদের কি বলে? আমাদের বলে হচ্ছে আয়তন স্থির। কি বলে? আয়তন স্থির। আচ্ছা, আয়তন স্থির তার মানে কি হবে ভাই? কি ছিল? P1V1/T1, P2V2/T2। এখান থেকে কাকে কাটবো? V1 বাদ, থাকে কি তাহলে? P1/T1, P2/T2। এখান থেকে আমরা কি পাবো? যেহেতু এরা ইকুয়াল, তার মানে অবশ্যই P/T সবসময় একটা ধ্রুবকের সমান। তার মানে এই ধ্রুবকটা যদি আমরা এখন তুলে দেই, এদেরকে তুলে দেই, তাহলে কি হবে? P/T সমানুপাতিক 1। এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে পাবো হচ্ছে P সমানুপাতিক T। এটাই হচ্ছে আমাদের গেলুসাকের সূত্র। ঠিক আছে, আচ্ছা বুঝছেন আশা করি আপনারা। কি রে ভাই, কাজ করে না কেন? এই যে কাজ করছে, আশা করি বুঝছেন। আরে অমিয়, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা একটু সামনে যাই। আমরা তিনটা সূত্র পাইলাম। কার কার সূত্র পাইলাম? আমরা হচ্ছে প্রথমত হচ্ছে, আচ্ছা কি কি করছি রিক্যাপ করি আমি, তাহলে তাহলে হচ্ছে বেটার হবে সবার জন্য। সবার জন্যই বেটার হবে। কি কি করছি রিক্যাপ করি।
দেখেন সবার আগে আমরা একটু বেসিক আলাপ আলোচনা করছি, এককের ব্যাপারে একটু পড়াশোনা করছি যে 1 মিলিলিটার সমান সমান 1 সেন্টিমিটার কিউব, 1 লিটার সমান সমান 1 ডেসিমিটার কিউব, এটা বের করে দেখাইছি। দেন আমরা চাপের ব্যাপারে একটু পড়াশোনা করছি, চাপের যে বেসিক এককগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা একটু পড়াশোনা করছি। দেন তারপরে আমরা এসটিপি, এসিটিপি, এনটিপির ব্যাপারে পড়াশোনা করছি, কোনটার কি ভ্যালু আছে সেগুলোর ব্যাপারে জানছি। তারপরে আমরা হচ্ছে এককের ব্যাপারে পড়াশোনা করছি, গ্যাসের সূত্র যেগুলা, গ্যাসের সূত্রগুলোর ব্যাপারে পড়াশোনা করছি, যে গ্যাসের তিনটা সূত্র আছে, বয়েল, চার্লস, গেলুসাক, তিনটা কিভাবে বের করতে হয় সেগুলোর ব্যাপারে আমরা একটু জানাশোনা করছি। আমরা একটু উল্টা ভাবে বের করছি যেন কম সময় তিনটা বের করে তিনটার এক্সাক্ট ভ্যালুটা আপনাদের আমি দেখাইতে পারি। এবার আমরা এদের গ্রাফ সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? গ্রাফ নিয়ে আলোচনা করব। দেন আমরা হচ্ছে ডালটনের আংশিক চাপ সূত্র নিয়ে কথাবার্তা বলবো, তারপরে গ্রাম নিয়ে কথাবার্তা বলবো, একটা সৃজনশীল সলভ করব বা দুইটা সৃজনশীল সলভ করব। দেন হচ্ছে আজকে ক্লাস শেষ, ঠিক আছে? আচ্ছা আসেন। ও আচ্ছা, আপনাদের জন্য কিন্তু গাইডলাইন সেশনও আছে আজকে ক্লাসের পরে। আধা ঘন্টা টাইম নিয়ে আমি দাঁড়ায় থাকবো, আপনাদের যত প্রশ্ন আছে, যাবতীয় যত রকম প্রশ্ন আছে সবকিছু হচ্ছে আমার এখানে কমেন্ট করবেন, ঠিক আছে? আমি হচ্ছে সবকিছুর অ্যান্সার দেওয়ার ট্রাই করব। আচ্ছা সামনে যাই। গ্রাফের ভুয়া লাভ কেন বলছি আমি এটারে, কারণ আপনাদের গ্রাফটা মেইনলি লাগবে হচ্ছে অ্যাডমিশনে। সো অ্যাডমিশনের জন্য হিউজ অ্যামাউন্টে লাগে। আমি নিজে এক আমাদের ভার্সিটির ব্যাচ গুলাতে আমি হচ্ছে 8 থেকে 10টা 12টার মতো গ্রাফ করাই, ঠিক আছে? আপনাদের আমি করাবো 4 থেকে 5টা, অন্তত এইচএসসি এর জন্য আপনারা টাইম টেনে শেষ করতে পারেন। এইচএসসি এর জন্য বেশি করাচ্ছি, মানে এইচএসসি এর জন্য এত লাগে না, কিন্তু আপনাদের জন্য সেফ জন্য থাকতে পারে সেই জন্য আমি এটা করাই দিচ্ছি। এই জন্য আমি এটা ভুয়া লাভ বলতেছি, যে ভুয়া ভাবে মোটামুটি আপনাদের গুছায় দেওয়ার জন্য। মেইনলি গ্রাফটা হচ্ছে অ্যাডমিশনের টপিক, ঠিক আছে? গ্রাফের অ্যাডমিশনের লগের গ্রাফ আছে, বহুত গ্রাফ আছে, অনেকগুলো গ্রাফ আছে, বাঁকা তেরা বেঁকা বহুত গ্রাফ আছে। সো আপনাদের জন্য যেরকম যতটুক লাগবে আমি সেরকম দেখাই দিচ্ছি, ঠিক আছে? এটা বেসিক মনে রাখবেন, বেসিক। সবার আগে একটু বেসিক কথাবার্তা, সবচেয়ে বেসিক কথাবার্তাটা এমসিকিউর জন্য বই এই চ্যাপ্টারে অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? এই চ্যাপ্টারের এমসিকিউর জন্য যদি বই না পড়েন, প্রথম পার্টটা থেকে না পড়লেও, প্রথম পার্ট থেকে কিছু যদি নাও পড়েন, অন্তত সেকেন্ড পার্টটা মানে থিওরির পার্টটা বই থেকে মাস্ট পড়া লাগবে, অন্তত এই চ্যাপ্টার। অন্য আমি আর যে চ্যাপ্টার করেছি না পড়লেও চলবে, মৌলের পর্যাপিত ধর্ম করেছি না পড়লেও চলবে, বাকিদেরটা আমি জানি না, বাট এই চ্যাপ্টারটা ভাই আপনি মিস দিয়েন না, ঠিক আছে? আমরা মেডিকেল অ্যাডমিশনের ব্যাচে সব গুছায় দিই, এই চ্যাপ্টারে আমরা সব গুছায় দিই, তাও আমরা বলি যে বইটা পড়েন, আর আপনারা তো আমরা সব গুছাই দিয়ে পারতেছেন এইচএসসির জন্য, তাই না? তাইলে বুঝেন কি গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা। আচ্ছা আসেন, গ্রাফের সবচেয়ে গুরুত্বপূর্ণ বেসিক যেটা আমাদের, ধরেন এক্স, আচ্ছা এক্স না দিয়ে এ দিয়ে দেখাই, এ ভার্সেস বি এর গ্রাফ আমরা আঁকবো। কার গ্রাফ আঁকবো? এ ভার্সেস বি এর গ্রাফ আঁকবো, আমরা এ ভার্সেস বি এর গ্রাফ আঁকবো। এখন এটাকে দুই ভাবে আমরা প্রকাশ করতে পারবো, এক এ ভার্সেস বি, আর একটা প্রকাশ করতে পারবো এ কমা বি। কারণ আলটিমেটলি গ্রাফ দুটা সেম হয় নাই, কেন জানেন? সেম হয় নাই কেন জানেন? কারণটা হচ্ছে যখন এদেরকে আমরা কমা দিয়ে প্রকাশ করব তখন গ্রাফের এই যে অক্ষরটা আছে না, এ কমার আগে যে সে হবে এক্স অক্ষ, কমার পরে যে সে হবে ওয়াই অক্ষ, ঠিক আছে? 1 মিনিট, একটু আমার একটা কল আসছে। হ্যালো মারুফ, আমি পড়াচ্ছি রে লাইভে। আচ্ছা, এ ভার্সেস বি গ্রাফ, ঠিক আছে? আচ্ছা এবার দেখেন, যদি ভার্সেস দিয়ে বলে যে এ ভার্সেস বি এর গ্রাফ, দেন কমার মানে ভার্সেস এর আগে যেটা থাকবে সেটা ওয়াই অক্ষে বসবে, আর ভার্সেস এর পরে যেটা থাকবে সেটা এক্স অক্ষে বসবে। তার মানে দেখেন এই দুইটা গ্রাফ কি সেম হইছে? হয় নাই। এই গ্রাফের মতো গ্রাফ যদি আমি কমা দিয়ে লিখতে চাইতাম তাহলে তো বি কমা এ, তাই না? তাহলে তো কি বি কমা এর গ্রাফ। তাহলে আমরা কি বুঝলাম? ভার্সেস দিয়ে গ্রাফ আঁকতে বললে ভার্সেস এর আগে যেটা সেটা আমরা ওয়াই অক্ষে দিব, আর কমা দিয়ে গ্রাফ আঁকতে বললে কমার আগে যেটা সেটাকে আমরা এক্স অক্ষে দিব। বুঝতে পারছি? এটা কিন্তু স্যাররা বহুত পেঁচায়, স্যাররা কিন্তু এটা নিয়ে বহুত কাহিনী করে। পর্দা নড়তেছে মানে কি রে? পর্দা নড়ে? ও আচ্ছা, ফ্যান ছাড়া, এই জন্য মেবি। তারা আচ্ছা ঠিক আছে, আমরা একটু বলি সামনে আগাই, এটা আশা করি বুঝছি। তাহলে এবার আমরা কার গ্রাফ দেখবো? এবার আমরা ধরলাম বয়েলের একটা গ্রাফ দেখি। বয়েলের একটা গ্রাফ দেখবো। বয়েলের খুব বিখ্যাত একটা গ্রাফ হচ্ছে পি ভার্সেস
ভি এর গ্রাফ। হ্যাঁ, এটা ভি ভার্সেস পি গ্রাফ আমরা বলতে পারি, কোনো সমস্যা নাই। ভি ভার্সেস পি বা পি ভার্সেস ভি একই গ্রাফ। আচ্ছা, এবার দেখেন তো কি হচ্ছে কাহিনীটা। আমাদের বয়েলের সূত্রটা কি ছিল ভাই, মনে আছে? বয়েলের সূত্র থেকে আমরা পাইছিলাম যে পি ওয়ান ভি ওয়ান পি টু ভি টু, এখান থেকে আলটিমেটলি আমরা কি পাইছিলাম যে পিভি সমানুপাতিক ওয়ান, তাই না? মনে আছে একটু আগে দেখছিলাম পিভি সমানুপাতিক ওয়ান ছিল, সেখান থেকে আমরা পাইছিলাম পি সমানুপাতিক ওয়ান বাই ভি, তাই না? ব্যাপারটা এরকম একটা আমাদের বয়েলের সূত্র ছিল। হ্যাঁ, এবার দেখেন এখানে পি আর ভি একজন একজনে কি ব্যস্তানুপাতিক না? ব্যস্তানুপাতিক না? যখন এরকম ব্যস্তানুপাতিক থাকবে তখন আমরা ব্যস্তানুপাতিকের গ্রাফ দিব। এখানে কনিক দিয়ে বোঝানো যায় জিনিসটা, কনিক দিয়ে একটা ভেঙে একটা সমীকরণ বানায় আপনাকে দেখাইতে পারতাম কনিক ইউজ করে। বাট আলটিমেটলি আমি ধরে নিলাম যে আপনারা কনিক পারেন না, ধরে নিলাম। অনেকে আছে পারে, অনেকে আছে পারে না, অনেকে আছে ছাড়ছে বা পড়ে নাই, ধরে নিলাম আপনি পারেন না। সেই সূত্রে আমি পড়াচ্ছি যে এইটা অ্যাকচুয়ালি ব্যস্তানুপাতিকের গ্রাফ, ব্যস্তানুপাতিকের গ্রাফ। যে গ্রাফটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ঠিক আছে, তার মানে এটা গ্রাফটা দেখতে কেমন হবে জানেন? এই গ্রাফটা দেখতে কেমন হবে? এভাবে চলবে। ঠিক আছে, এটা হচ্ছে একটু যদি একটু ডাউনগ্রেড হবে। ঠিক আছে, এটা হচ্ছে আলটিমেটলি আমাদের গ্রাফ। আশা করি এই গ্রাফটা বোঝা গেছে। এই গ্রাফটা তেমন একটা প্যারা না, জাস্ট এই গ্রাফটা একটু মনে রাখবেন, তাহলেই হচ্ছে এই গ্রাফটা সমস্যা হবে না। পি ভার্সেস ভি এর গ্রাফ কি? আয়তাকার অধিবৃত্ত। নামটা মনে রাখবেন তাহলেই হবে। আসেন এবার আমরা আরেকটা গ্রাফ দেখি। এই গ্রাফটা সমীকরণ থেকে আপনাদের আমি দেখাইতে পারবো। এটা হচ্ছে পি ভার্সেস ওয়ান বাই ভি এর গ্রাফ। আমাদের কি ছিল সূত্র, কি ছিল ভাই? সূত্র ছিল হচ্ছে পিভি ইজ ইকুয়ালস টু কে, তাই না? পিভি ইজ ইকুয়াল টু কে ছিল, তাই না? এবার পি যদি আমরা কে ইন্টু ওয়ান বাই ভি করলাম, ঠিক আছে। এবার এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষ। এই টোটাল ওয়ান বাই ভি টোটালটা কি? এক্স অক্ষ। এই যে এটা একটা ধ্রুবক, ধ্রুবকের জায়গায় আমরা এম লিখলাম। দেখেন তো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স পাইলাম না আমরা? y is equal to mx, এটা কি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ না? তার মানে p ভার্সেস 1/v এর গ্রাফ যেটা, সেটার নাম কি? মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, p ভার্সেস 1/v এর গ্রাফ কি? মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, আমরা আরেকটা গ্রাফ দেখবো, এটার নাম হচ্ছে পিভি এর গ্রাফ। কি গ্রাফ? পিভি গ্রাফ। হ্যাঁ ভাই, এটা আবার কেমন গ্রাফ দিলেন? পিভি দুইটা রাশি একসাথে পিভি গ্রাফ বলতেছেন, এটা আবার কেমন গ্রাফ? এটা একটা মজার গ্রাফ। এই ব্যাপারটা হচ্ছে কি, দেখেন এখানে একটা ওয়াই অক্ষ, এটা একটা এক্স অক্ষ। ওয়াই অক্ষ বরাবর থাকবে পিভি, পিভি ভার্সেস এনিথিং, যেটাই দেখ, যেটাই দেখ পিভির সাথে যেটাই দেখ, এনিথিং। ঠিক আছে, পিভির সাথে যেটাই দেখ, আমাদের গ্রাফটা হবে কেমন? আমি কি সোজা আঁকছি? না, এই এটা হবে সোজা একটা রেখা এক্স অক্ষের সমান্তরালে। ঠিক আছে, সোজা একটা রেখা কার সমান্তরালে? এক্স অক্ষের সমান্তরালে। এটা কার গ্রাফ? এটা পিভি এর গ্রাফ। কার গ্রাফ? পিভির গ্রাফ। ঠিক আছে, পিভির সাথে যে কোনো কিছু, পি থাকতে পারে, এখানে ভি থাকতে পারে, ভি ইনভার্স ওয়ান থাকতে পারে, পি ইনভার্স ওয়ান থাকতে পারে, চারটা থেকে যে কোনো কিছু থাকতে পারে। যাই থাকুক, সূত্র কি, সরি গ্রাফ কি? একটা আমাদের সমান্তরাল সোজা রেখা। আশা করি বুঝতে পারছেন। পিভি গ্রাফ থেকে আরেকটা গ্রাফ আসে, বুঝছেন? এই গ্রাফটার নাম হচ্ছে ভি বাই টি এর গ্রাফ। পিভি গ্রাফের মতো সেম সেম, ভি বাই টি ভার্সেস এনিথিং, ভি বাই টি ভার্সেস এনিথিং, এনিথিং। তাহলে এটা দেখতে কেমন হবে? এটা দেখতে কেমন হবে? সেম সেম। কিসের গ্রাফ এটা? ভি বাই টিটা ওয়াই অক্ষে থাকবে, এখানে ভি থাকতে পারে, এখানে টি থাকতে পারে, এখানে ভি ইনভার্স ওয়ান থাকতে পারে, এখানে টি ইনভার্স ওয়ান থাকতে পারে, এনিথিং থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। দেখে দেখো কোনো সমস্যা নাই। গ্রাফটা কেমন হবে? সোজা এক্স অক্ষের সমান্তরাল হবে। ঠিক আছে, একটু খেয়াল রেখে পড়েন। আশা করি বুঝতে পারছেন। কি রে ভাই, কি আসে এটা? হ্যাঁ, এই যে বললাম তো, এনিথিং বলতে এগুলা বোঝায় যে এই যে ভি থাকতে পারে, কি মানে যে রাশিটা আসছিল, হ্যাঁ,
যেমন পি থাকতে পারে, ভি থাকতে পারে, পি ইনভার্স 1 থাকতে পারে, ভি ইনভার্স 1 থাকতে পারে। এই চারটাই তো আলটিমেটলি থাকতে পারবে, তাই না? এই চারটা বাদে তো আর কেউ থাকতে পারবে না, এটাই। আচ্ছা, তার মানে আমরা চারটা গ্রাফ দেখলাম, আমরা হচ্ছে মোটামুটি চারটার মতো গ্রাফ দেখলাম। আমরা আরেকটা গ্রাফ দেখি, আমরা আরেকটা গ্রাফ দেখবো, সেই গ্রাফটাই আমাদের শেষ গ্রাফ হবে। তারপর আমরা গ্রাফের এমসিকিউ দেখবো একটা, ঠিক আছে? আমরা এবার দেখবো চার্লসের সূত্রের গ্রাফ। কার গ্রাফ দেখবো? চার্লসের সূত্রের গ্রাফ। আচ্ছা, এটাও কিন্তু চার্লসের সূত্রেরই গ্রাফ ছিল। এই যে ভি বাই টি এর গ্রাফ, ভি বাই টি গ্রাফ যেটা ছিল, এটা কিন্তু চার্লসের সূত্রের গ্রাফই ছিল। মানে চার্লসের সূত্রের একটা গ্রাফ ছিল, চার্লসের সূত্রে আমরা মেইন গ্রাফটা দেখবো। চার্লসের সূত্রের মেইন গ্রাফটা হচ্ছে কিরকম হবে? ওটা হবে ভি ভার্সেস টি এর গ্রাফ। কিসের গ্রাফ? ভি ভার্সেস টি এর গ্রাফ। চার্লসের সূত্রে আমাদের কি বলে? ভি বাই টি ইজ ইকুয়াল টু কে, তাই না? তার মানে ভি ইজ ইকুয়ালস টু কে টি, তাই না? তার মানে ভি হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর আছে, কে হচ্ছে আমাদের এম, আর টি হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর আছে। দেখেন তো, এখান থেকে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স পাইলাম না? কি পাইলাম? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তার মানে আলটিমেটলি গ্রাফটা দেখতে কেমন হবে? এই যে মূল বিন্দুগামী সরলরেখা হবে। ভুলেও কিন্তু মাঝখানে টাচ করবে না। এখানে টাচ করা মানে গ্রাফ সমস্যা, গ্রাফে ভুল। এখানে টাচ করবে না। কেন টাচ করবে না? এখানে আমাদের যে রাশি, রাশির মধ্যে এখানে ভি, এখানে টি, এখানে আয়তন আছে না? আয়তন কি কখনো জিরো হতে পারবে? কখনো জিরো হতে পারবে না। তো আয়তন যেহেতু জিরো বিন্দুতে যাইতে পারতেছে না, আমার গ্রাফ কেমনে জিরো বিন্দুতে যাবে আমারে বলেন তো? গ্রাফটা জিরো বিন্দুতে যেতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছি। আমি রিক্যাপ করে দিই সবগুলা গ্রাফ, তারপরে এমসিকিউ তে যাব। সবগুলা গ্রাফ রিক্যাপ করে দেন হচ্ছে এমসিকিউ তে যাবো, ঠিক আছে? আচ্ছা, সবগুলা গ্রাফ রিক্যাপ করি। বয়লের সূত্রের প্রথম গ্রাফ যেটা ব্যস্তানুপাতিকের গ্রাফ, পি ভার্সেস ভি এর গ্রাফ। এখানে এটা কিসের গ্রাফ? এটা হচ্ছে পি, আর এখানে ভি এর গ্রাফ, ঠিক আছে? গেল এটা আয়তাকার অধিবৃত্ত। এবার পি ভার্সেস 1 বাই ভি এর গ্রাফ, এটা কি? এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। আর এখানে পি ভি এর গ্রাফ, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা। আর এখানে হচ্ছে ভি বাই টি এর গ্রাফ, এটা এক্স অক্ষের সমান্তরাল রেখা। আর চার্লস যেটা, সেটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। এখানে কিন্তু মাঝখানে লাগবে না, এইখানে এটাও কিন্তু মাঝখানে লাগবে না, ঠিক আছে? মূল বিন্দুগামী সরলরেখা কইরে এটা আমি আঁকি নাই, সরি 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 সরি, আমি এটা এখন আঁকি নাই, আল্লাহ। হ্যাঁ, এখানেও মূল বিন্দুগামী সরলরেখা, কিন্তু এখানেও কিন্তু জোড়া লাগবে না, ঠিক আছে? এটা কিসের গ্রাফ আঁকলাম? এটা আঁকলাম ভি ভার্সেস 1 বাই পি। সরি, উল্টা বলছি, উল্টা বলছি। পি ভার্সেস 1 বাই পি। ডান। আচ্ছা, তার মানে মোটামুটি আমরা কতগুলো গ্রাফ দেখলাম। এবার আমরা গ্রাফের একটু এমসিকিউ দেখি, একটু এমসিকিউ ট্রাই করি গ্রাফের। দেখি তো আমরা পারি নাকি গ্রাফের এমসিকিউ। গ্রাফের এমসিকিউ আমরা পারি নাকি, একটু ট্রাই করি আমরা। আসেন, সাপোজ গ্রাফটা হচ্ছে ভি ভার্সেস পি এর গ্রাফ। আমি কিন্তু বলছিলাম ভি ভার্সেস পি এর গ্রাফও যেরকম, পি ভার্সেস ভি এর গ্রাফও সেরকম সেম টু সেম হবে। তার মানে কিরকম হবে? আয়তাকার অধিবৃত্ত, ঠিক আছে? আপনাদের আমি জিজ্ঞেস করি একটা কথা, ভাইয়া আপনি বললেন বয়লের সূত্রের মধ্যে তাপমাত্রা স্থির থাকে। কি বলছি ভাইয়া? বয়লের সূত্রের মধ্যে তাপমাত্রা স্থির থাকে। আপনারা কি কেউ আমার বলতে পারবেন বয়লের সূত্রে যে তাপমাত্রা স্থির আছে, তাপমাত্রাটা কত? আমার কি কেউ বলতে পারবেন? দেখেন তো, একটু বলার ট্রাই করেন তো। বয়লের সূত্রে যে তাপমাত্রাটা স্থির আছে, তাপমাত্রাটা আসলে কত? আমার একটু বলার ট্রাই করেন, দেখি তো আমি আমি আপনারা বলতে পারেন নাকি? বয়লের সূত্রে যে তাপমাত্রাটা স্থির আছে, তাপমাত্রাটা আসলে কত? আপনারা কি আমাদের বলতে পারবেন? যারা কমেন্ট করে একটু ট্রাই করেন তো, দেখি তো বলতে পারেন নাকি। একজন বলতেছে 0, 25, 0 0 0। না রে ভাই, না রে ভাই, এগুলা কিছুই না, এগুলা কিছুই না, এগুলা কিছুই না। মনে রাখবেন, তাপমাত্রাটা আসলে কোনো এক্সাক্ট নির্দিষ্ট কোনো তাপমাত্রা না, যে কোনো তাপমাত্রা, কিন্তু স্থির। আমি কি বলছি নির্দিষ্ট? আমি বলছি স্থির, ঠিক আছে? আপনি 10 দেন, সমস্যা নাই, কিন্তু বয়লের সূত্র শুরু হওয়ার আগেও 10 থাকবে, শেষ হওয়ার সময় 10 থাকবে। বুঝতে পারছেন? আপনি 20 দেন, সমস্যা নাই, বয়লের সূত্র শুরু হওয়ার আগেও 20 থাকবে, শেষ হওয়ার সময় 20 থাকবে। বুঝতে পারছেন? তাপমাত্রাটা স্থির। আমি আরেকটু ছবি দিয়ে দেখাই, একটু ছবি দিয়ে দেখাই, ছবি দিয়ে দেখাই, ছবি দিয়ে দেখাই। ধরেন এই যে একটা বয়লের প্রক্রিয়া, এটা আরেকটা, এটা আরেকটা। হ্যাঁ,
এই তিনজনেরই কিন্তু আলাদা আলাদা টেম্পারেচার থাকবে। তিনটাই ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচার, কিন্তু এই বিন্দুতেও যে মান, এই বিন্দুতেও একই ভ্যালু, এইখানেও একই ভ্যালু, এখানেও একই ভ্যালু, এখানেও একই ভ্যালু, এখানেও একই ভ্যালু, স্থির। এটা হচ্ছে আমার আসল কথা, বুঝতে পারছি? আশা করি বেসিকটা এখান থেকে ক্লিয়ার হবে। ঠিক আছে, তো এবার আমরা দেখি এটা আমরা কিভাবে বের করব। আমাদের বলা হয়েছে টেম্পারেচারের ক্রম বের করো। কি বের করো? ক্রম। ক্রম। আচ্ছা, আমরা সবার আগে একটা দাগ দিব, এখানে লম্বা একটা দাগ দিয়ে দিব। না, দাগটা ছোট হয়ে গেছে, লম্বা একটা দাগ দিয়ে দিব। এবার আবার বেশি বড় হয়ে গেছে, ধরুন লম্বা একটা দাগ দিয়ে দিলাম। এইটা কোন বিন্দু? এটা হচ্ছে T1, তাই না? আমরা এইখান থেকে T1 পর্যন্ত একটা দাগ দিব। এটা কি V1? এটা V1। আচ্ছা, এইটা কোন বিন্দু? T2। আমরা এইখান থেকে T2 পর্যন্ত একটা দাগ দিব। এটা কি? V2। আচ্ছা, এটা কোন বিন্দু? T3। আমরা এইখান থেকে T3 পর্যন্ত একটা দাগ দিব। এটা কোন বিন্দু? V3। এবার আমারে বলেন তো, আপনি আমারে বলেন, আমার বলা লাগবে না, আপনারাই আমারে বলেন, V1 এর আয়তনটা কতটুক? এটা V1, তাই না? এটা V1 না? এটা কিন্তু V1। এটা কিন্তু কি? V1। দেখেন V1টা কত বড়। V1টা সবচেয়ে বড় না? V1টা সবচেয়ে বড় না? V1টা সবচেয়ে বড়, তখন সবচেয়ে বড় V1। আচ্ছা, এবার আপনি আমারে বলেন V2টা হচ্ছে মাঝারি, তাই না? V2টা মাঝারি না? V2টা V2টা মাঝারি। আচ্ছা, V2। এবার আপনি আমারে বলেন V3 এর সবচেয়ে ছোট না? এই যে পিচ কি V3, পিচ কি একটা V3 সবচেয়ে ছোট না? বলেন তো, সবচেয়ে ছোট, তার মানে এটা হচ্ছে V3। এবার তার মানে ওদের ক্রম কি? V1 সবচেয়ে বড়, V3 সবচেয়ে ছোট। এবার আপনি কি আমারে বলতে পারবেন যে আয়তনের সাথে টেম্পারেচার কি সমানুপাতিক না ব্যস্ত অনুপাতিক? আমি বলি তাপমাত্রা বাড়ায় দিলে অণুগুলা দূরে দূরে সরে যায়, আয়তন বেড়ে যায়। তার মানে কি হবে? টেম্পারেচার আর আয়তন সমানুপাতিক। তার মানে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি পাবো কি? আমরা পাবো হচ্ছে T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3। সেম, এটা যেমন এটাও তেমন। আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, এটা গেল একটা এমসিকিউ, গ্রাফের একটা এমসিকিউ ক্লিয়ার হলো আমাদের। ব্যাপারটা কি হলো যে আয়তন যেটা যেটা বড় পাবো সেটা রিলেটেড টেম্পারেচারটা আমরা বড় পাইলাম। কেন বড় পাইলাম? কারণ আয়তনটা আর তাপমাত্রাটা সমানুপাতিক। ওরা যদি এখন ব্যস্ত অনুপাতিক হইতো তাইলে হচ্ছে উল্টা পাইতাম। ঠিক আছে, আচ্ছা, এবার আরেকটা এমসিকিউ দেখি। আরেকটা এমসিকিউ, সাপোজ এটা হচ্ছে কার গ্রাফ? এটা চার্লসের গ্রাফ, ভি ভার্সেস টি এর গ্রাফ। ভি ভার্সেস টি এর গ্রাফ। ঠিক আছে, এবার এই গ্রাফের মধ্যে আমরা তিনটা রেখা দিব। একটা রেখা, দুইটা রেখা, তিনটা রেখা। আমরা ওদের কানেক্ট করে দিব। এইবার আমাকে বলা হইলো তিনটা রেখার মধ্যে এইখানে পি, চার্লসের সূত্রে পি স্থির না? চাপ স্থির না চার্লসের সূত্রের মধ্যে? চার্লসের যে সূত্র সেখানে কি স্থির থাকবে? অবশ্যই চাপ স্থির থাকবে। তো এখানে P1, P2, P3, ওদের কোনো নির্দিষ্ট চাপ নাই, কিন্তু ওদের স্থির চাপ আছে। স্থির চাপটা প্রত্যেক বিন্দুতে একই। বেসিকটা ক্লিয়ার থাকলে সব বোঝা যাবে। এবার দেখেন আমি একটা দাগ টেনে দিলাম, দাগটা সোজা হইলো না, একটা দাগ টেনে দিলাম, ধরো তাও সোজা হয় না। এই যে এবার বাড়তি হয়ে গেছে। আচ্ছা, এই যে দাগটা আমি টানলাম, এবার আমি কি করব? কানেক্ট কানেক্ট কানেক্ট। এটা কি V1? কানেক্ট 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 কানেক্ট। এটা কি V2? এখানে কানেক্ট কানেক্ট। V3। আপনারা আমাদের সাইজ বলেন তো কোনটা বড়? V1টা সবচেয়ে বড় না? V1টা সবচেয়ে বড় না? তার মানে কি V1। V3টা সবচেয়ে ছোট না? V3টা সবচেয়ে আগের মতোই, কিন্তু আগের মতোই কিন্তু। ঠিক আছে, কিন্তু কিন্তু এইবার আয়তন আর চাপ কি ভাই? ব্যস্তানুপাতিক। তার মানে কি আমার হবে এটার উল্টা। এটার উল্টা, P1 হবে সবচেয়ে ছোট, তারপরে হবে P2, তারপরে হবে P3। আশা করি বুঝতে পারছি। ঠিক আছে।
ক্রমটা গুরুত্বপূর্ণ। আমাদের গ্রাফ শেষ, গ্রাফের আমাদের ভুয়া আলাপ যেটাই আমরা বলি সেটা আমাদের কমপ্লিট। ঠিক আছে, বলেন তো সবাই ক্লিয়ার কিনা? যে 15 জন ভালো ভাইয়া আপু ক্লাসের মধ্যে আছেন বললেন ক্লিয়ার কিনা? আপনাদেরও ঈদ নাই, আপনাদেরও হচ্ছে ঈদ নাই, আপনাদের সামনে এক্সাম, আপনাদের সামনে কত কিছু, আর আমরা হচ্ছে আপনাদের জন্য কাজ করি, আমাদেরও ঈদ নাই। আমরা হচ্ছে, আমিও হচ্ছে ঢাকায় আমার মানে বাসায় আসছি কতদিন পরে, বাসা ফেলে এসে আপনাদের ক্লাস নিতেছি। বাসার মধ্যে গরু কিনছি আমি গতকালকে রাত্রে, গরু টরু সব ফালা এসে আপনাদের ক্লাস নিতেছি। ঠিক আছে, আপনাদেরও টেনশন লাগে, আপনাদের পরীক্ষার জন্য আমাদেরও টেনশন লাগে। ঠিক আছে, এটা হচ্ছে টিচিং প্রফেশন বাইছা নেওয়ার সমস্যা, যে মানে আমার লাইফের টেনশন তো আছেই, লগে লগে আপনারও সামনে এসেছি, এটাও টেনশন লাগে। আচ্ছা সামনে যাই, সবাই বলতেছে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, আসান ক্লিয়ার বলে ফেলছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, সামনে যাই। সার্বজনীন গ্যাস ধ্রুবক কি জিনিস? আমি আমারই একটা স্লাইড থেকে একটু কেটে নিয়ে আসছি, একক গুলা মানগুলো একটু মনে রাখেন। হ্যাঁ, এটা তো আর লেখা লেখা পড়ানোর কিছু নাই, ভার্সিটি স্লাইড থেকে নিয়ে আসছি আর কি। সার্বজনীন গ্যাস ধ্রুবক মানে হচ্ছে আমাদের এমন একটা ধ্রুবক যেটা হচ্ছে আমার এক মোল গ্যাসের কাজের পরিমাণ ইন্ডিকেট করে, যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। আছে এখানে লেখাই আছে যে আমরা আর দিয়ে প্রকাশ করি। এটা 4টা এককে ভ্যালু আছে, লিটার এটিএম, এসআই, সিজিএস, ক্যালোরি একক আছে, বইয়ের মধ্যে একটা ইঞ্জিনিয়ারিং একক আছে। বাট আপনাদের ম্যাথ করার জন্য এইটা মোস্ট প্রেফারেবল, এটা ম্যাক্সিমাম টাইমে লাগবে। শুধুমাত্র 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 গ্যাসের গতিতত্ত্বের ম্যাথ করার সময়, গ্যাসের গতিতত্ত্বের সময়, গতিতত্ত্ব করার সময় এই সূত্রটা লাগবে। ঠিক আছে, মানে এই ভ্যালুটা ইউজ করব, আর বাকি সব ম্যাথ করার সময় হচ্ছে 0.082 এই ভ্যালুটা আমরা ইউজ করব। আশা করি এটা নিয়ে কারো কোনো সমস্যা নাই। ঠিক আছে, এরকম আরেকটা গ্যাস ধ্রুবক আছে বোল্টজম্যান ধ্রুবক, এই সেম আরেকটা ধ্রুবক আছে বোল্টজম্যান। দেখেন এইখানে যে কাজ করতেছে, এটা এক মোল গ্যাসের জন্য কাজ করতেছে না, এক মোল গ্যাসের জন্য আর কাজ হচ্ছে না, তাই না? এক মোল গ্যাস মানে কি? এন সংখ্যক, এক মোল গ্যাসের মধ্যে এন সংখ্যক অণু থাকে না, বলেন তো? তার মানে এন সংখ্যক অণুর জন্য কাজ হচ্ছে কি? আর পরিমাণ কাজ হচ্ছে। তাহলে আমারে বলেন তো, এই যে এন সংখ্যক অণুর জন্য আর পরিমাণ কাজ হচ্ছে, আমরা যদি একটি অণুর জন্য কাজ করি তখন কি কাজ হবে? আর বাই এন সংখ্যক কাজ হবে। কি কাজ হবে? আর বাই এন সংখ্যক কাজ হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, আচ্ছা এই যে আর বাই এন এ, এই যে আর বাই এন এ, এইটাকে আমরা অ্যাকচুয়ালি বলি কি জানেন? বোল্টজম্যান ধ্রুবক। এর ভ্যালুটা আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, তো আমি একটু মনে করার ট্রাই করি। ওয়েট, এইটার আমাদের হচ্ছে লিটার এটিএম ভ্যালু হচ্ছে 1.36 ইন্টু 10^25 যদি ভুল না করি। আর এটা এসআই একক হচ্ছে 1.38 ইন্টু 10^23। ঠিক আছে, কেমনে মনে রাখছি? দেখেন এখানে 2 বাড়ছে, হ্যাঁ 36 এর সাথে 2 বাড়ছে, দুইটা কোত্থেকে আসছে? এই যে 25 2 থেকে আসছে, 25 আবার দেখছেন 2 কমে গেছে। এমনি জাস্ট মনে রাখতে পারেন আপনি চাইলে, যে 1.36 এর 2 বেড়ে গেছে, 38 হয়ে গেছে, আর এখানে 25 এর 2 কমে গেছে, 323 হয়ে গেছে। আলটিমেটলি 2 কিন্তু ব্যালেন্স হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এটা কি গেল? বোল্টজম্যান ধ্রুবকের একক গেল, যে একটা অণুর জন্য যদি আমরা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক কল্পনা করি বা চিন্তা করি, তাহলে হচ্ছে আমরা কি হবে? আচ্ছা এই স্লাইডটা একটু বেশি ছোট হয়ে গেছে, আমি এটাকে উপরে টেনে নিয়ে যাই। এইবার ভালো দেখাচ্ছে, খারাপ দেখাচ্ছে না। আচ্ছা ব্যাস নান, এবার আমরা ডাল্টনের চাপাচাপি করবো, মানে হচ্ছে ডাল্টনের চাপ সূত্র নিয়ে আমরা একটু গল্প করবো আর কি আপনাদের সাথে। ঠিক আছে, ডাল্টনের চাপ সূত্র কি? ডাল্টনের চাপ সূত্র। ঠিক আছে, ডাল্টনের চাপ সূত্র বোঝার জন্য আপনাকে আগে আংশিক চাপ জিনিসটা কি সেইটা একটু বুঝতে হবে। ডাল্টনের চাপ সূত্র বোঝার জন্য, ডাল্টনের চাপ সূত্র বোঝার জন্য আমাদের আগে বুঝতে হবে আংশিক চাপ জিনিসটা কি। ঠিক আছে, সবাই এতক্ষণ পর্যন্ত যেমনে যে মন চায় সেমনে পড়ছেন, এখন ক্লাসে মনোযোগ দেন, এখন ক্লাসে মনোযোগ দেন। আসেন আসেন, এখন ক্লাসে একটু মনোযোগ দেন। একটা পাত্রের মধ্যে আমি একটা গ্যাস দিয়ে দিলাম, এ গ্যাস, এই গ্যাসের যে চাপ সেটা কি কি আংশিক চাপ বলবে? আপনারা কি বলতে পারবেন এই গ্যাসের যে চাপ আছে, আমরা কি ওই গ্যাসের চাপটাকে আংশিক চাপ বলতে পারবো? ব্যাপারটা আসলে তা না। আংশিক চাপের দুইটা শর্ত আছে, বুঝছেন? আপনি
একটা গ্যাস পাত্রের মধ্যে রাইখা বলতে পারবেন না যে এই পাত্রের গ্যাসের আংশিক চাপ বের করে আমাদের দেখাও, কখনোই পসিবল না। কখন পসিবল হবে? প্রথমত আমাদের একটা গ্যাসের মিক্সচার লাগবে, মানে অনেকগুলা গ্যাস থাকা লাগবে মিশ্রিত অবস্থায়। দ্বিতীয়ত এই যে গ্যাসগুলো আমি মিলাবো, ওরা যদি পরস্পর বিক্রিয়া করে ফেলে তাহলে কি হবে? কোনো লাভ নাই, তাহলে বিক্রিয়া করা যাবে না, গ্যাসগুলো ইনার্ট হইতে হবে। গ্যাসগুলো নিষ্ক্রিয় গ্যাস কিংবা নিষ্ক্রিয় গ্যাসের মতো কিছুটা নিষ্ক্রিয় হইতে হবে, ইনার্ট গ্যাস। হ্যাঁ, মোটামুটি নাইট্রোজেন যেই গ্যাসে আমরা ইউজ করি না কেন, বিশুদ্ধ সমযোজী যৌগগুলা মোটামুটি নিষ্ক্রিয় গ্যাসই হয়। ঠিক আছে, এইবার আমি কি করব, আমি একটা পাত্রের মধ্যে একটা গ্যাস নিলাম না, বরঞ্চ আমি কি করলাম, আমি এই পাত্রের মধ্যে এ গ্যাস নিলাম, আমি এই পাত্রের মধ্যে বি গ্যাস নিলাম, এই পাত্রের মধ্যে আমি সি গ্যাস নিলাম, তিনটা গ্যাস আমি এই পাত্রের মধ্যে নিলাম, আমি ওদের মিশায়া দিলাম, মিক্সচার হইলো। ওরা কি বিক্রিয়া করলো না? না, করলো না, সব ঠিকঠাক, আমার শর্ত কমপ্লিট। এইবার আমি কি করব? ঠিক আছে, এইবার মনে মনে আমি কল্পনা করলাম, দেখেন মনে মনে কল্পনা করলাম এই পাত্রে শুধু এ গ্যাস আছে, কিংবা মনে মনে কল্পনা করলাম এই পাত্রে শুধু বি গ্যাস আছে, বা মনে মনে কল্পনা করলাম এই পাত্রে শুধু সি গ্যাস আছে। মানে এদের তিনজনকে আমি মিলাই রাখছি, কিন্তু কোনো সমস্যা নাই। মনে মনে চিন্তা করতেছি যে এই পাত্রে একটা গ্যাস আছে। তখন আচ্ছা, কেন মনে মনে চিন্তা করতেছি যে একটা গ্যাস আছে? কারণ এই পাত্রের এই গ্যাসটা পাত্রের সমস্ত আয়তন দখল করবে, এইটা বোঝার জন্য যে এই পাত্রে যে গ্যাসটা আছে মিক্সচারের পরেও আমরা ধরে নিই এই পাত্রের গ্যাসটা সমস্ত আয়তন দখল করে। ঠিক আছে, এই পাত্রের যে আয়তনটা, এই গ্যাসের আয়তনটাও তাই। ঠিক আছে, কোনো কম বেশি নাই। এই জন্য আমি আসলে বলতেছি, আমি ধরে নিয়েছি যে এই পাত্রে শুধু এই গ্যাসটা আছে। আমি একটু রিক্যাপ করি, আমরা তিনটা গ্যাসের মিক্সচার করলাম। এখন আমি একটু বলি যে মিক্স করার আগেও তো ওদের মধ্যে একটা চাপ ছিল না ভাই, বলেন তো? ওই চাপটাকে কি বলতাম? যখন পাত্রের মধ্যে শুধু এই গ্যাস ছিল তখন ওর যে চাপ ছিল এটাকে আমরা বলতাম হচ্ছে গ্যাসের নিজস্ব চাপ। কি চাপ? নিজস্ব চাপ। গ্যাসের কি চাপ? নিজস্ব চাপ। ঠিক আছে, গ্যাসের একটা নিজস্ব চাপ আগে থেকে থাকে, এবং মিক্সচার করার পরে যখন সে পাত্রে পুরোটা আয়তন দখল করে তখন তার যে চাপ থাকে সেটাকে আমরা বলি হচ্ছে কি গ্যাসের আংশিক চাপ। এই যে এখন ওরা যে চাপটা দিবে এটাকে আমরা বলবো হচ্ছে গ্যাসের আংশিক চাপ। ব্যাপারটা আমি একটু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আরেকটু দেখাবো। ঠিক আছে, আমরা একটা পাত্র নিই, ধরেন এখানে একটা পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে আমি এক পাত্রে নিব হাইড্রোজেন গ্যাস, আরেক পাত্রে নিব হচ্ছে ক্লোরিন গ্যাস। এখানে নিব হচ্ছে 10 মিলিলিটার, এখানে নিব হচ্ছে 1000 মিলিমিটার মার্কারি। এইটুকুর চাপ। আর এটা কি? এটা হাইড্রোজেনের জন্য P1 আর V1। এটা কার জন্য? হাইড্রোজেনের জন্য। আমি P1 V1 না দিই, বরং আমি পরে দেখাচ্ছি। ঠিক আছে, এটা আপাতত যাক। এটা কার? এটা হাইড্রোজেনের নিজস্ব চাপ আর নিজস্ব আয়তন, নিজস্ব চাপ, এটা নিজস্ব চাপ। ক্লোরিনের তাহলে কি দেখেন তো, ধরলাম এটা হচ্ছে ক্লোরিনের জন্য, ধরলাম হচ্ছে আমরা 100 মিলিলিটার। আচ্ছা, মিলিলিটার না দিয়ে লিটারে দিই তাহলে আপনাদের সুবিধা হবে। এটা 10 লিটার ধরলাম, এটা ধরলাম হচ্ছে 1 লিটার। দুটোই 1 লিটার ধরি তাহলে আরো ইজি হবে বুঝাইতে। যাই হোক, সমস্যা নাই, দুটোই 1 লিটার ধরলাম আছে। ঠিক আছে, আর এইখানে ধরলাম আমার হচ্ছে কত? এখানে ধরলাম 100 মিলিলিটার মার্কারি চাপ। এই যে 100 মিলিমিটার মার্কারি চাপ, এটা কি চাপ? ক্লোরিনের নিজস্ব চাপ। আমাদের বলা হইলো এটাকে নিয়ে এখানে মিশাও, এটাকে নিয়ে এখানে মিশাও। আমরা কি করব? মিক্সচার করব। আমরা হাইড্রোজেন আর ক্লোরিনের মিক্সচার করব। করার পরে এটা কিন্তু ইনার্ট অবস্থায় আছে। প্রথম শর্ত ছিল হচ্ছে মিক্সচার, সেকেন্ড শর্ত ছিল ওরা বিক্রিয়া করতে পারবে না, নিষ্ক্রিয় অবস্থায় মিক্সচার হবে, ইনার্ট অবস্থায় মিক্সচার হবে। তাহলে ওরা কি বিক্রিয়া করবে? না, করবে না। এই পাত্রটার আয়তন আমি ধরলাম হচ্ছে কত? ধরলাম হচ্ছে 2 লিটার। এই পাত্রটার আয়তন, এই টোটাল পাত্রটার আয়তন আমি ধরলাম 2 লিটার। ঠিক আছে, আচ্ছা এইবার আপনারা আমারে বলেন, আমরা শুধুমাত্র হাইড্রোজেনের জন্য ক্যালকুলেট করতেছি
শুধুমাত্র হাইড্রোজেন। দেখেন এই এমসিকিউটা কিন্তু, এটা কিন্তু এমসিকিউ আকারে কমন পাবেন, ঠিক আছে? এটা কিন্তু এমসিকিউ আকারে কমন পাবেন। সব খেয়াল করে দেখেন, সিকিউ পাবেন, এমসিকিউ পাবেন। দেখেন H2 আমরা হাইড্রোজেনের জন্য ক্যালকুলেট করতেছি। আমরা যদি এখন হাইড্রোজেনের আগের অবস্থাটা, আগের যে অবস্থা সেই অবস্থাটা, আর এই যে পরের যে অবস্থা সেই অবস্থাটার মধ্যে বয়েলের সূত্র ফেলাই, তাহলে কি হবে দেখেন তো। P1 V1 P2 V2। দেখেন তো তাহলে কাহিনী কি হবে। P1 কত? P1 হচ্ছে 1000 মিলিমিটার মার্কারি। V1 কত? V1 হচ্ছে 1 লিটার। আগের চাপ, নিজস্ব চাপ আর নিজস্ব আয়তন। P2 কত? P2 তো আমরা জানি না, P2 হচ্ছে আমাদের আংশিক চাপটা। আর V2 কত? V2 হচ্ছে কত? 2 লিটার। 2 এর পাশে আসলে 500 দিয়ে কাটা, সো হবে কি? হবে হচ্ছে 500 মিলিমিটার মার্কারি। এটা কি জিনিস পাইলাম ভাই বলেন তো? এটা হচ্ছে বয়লের সূত্রটা কিভাবে ডিভাইড হইছে। আমাদের মিক্সচারের আগে P1 V1, মিক্সচারের পরে P2 V2। তো মিক্সচারের পরে যে চাপ পাই সেটা যদি আমরা আংশিক চাপ বলি, তাহলে বলেন তো P2টা কি? আমাদের আংশিক চাপ। খুব সহজ। তার মানে এই যে অ্যাকচুয়ালি এখানে আমরা কি পাইলাম? আংশিক চাপ পাইলাম। কার আংশিক চাপ এটা? হাইড্রোজেনের আংশিক চাপ। তা আমরা আসেন এটা নিয়ে কাজ করি, ক্লোরিন নিয়ে একটু কাজ করি। ক্লোরিন নিয়ে আমরা একটু ক্লোরিন নিয়ে কাজ করি। ক্লোরিন নিয়ে দেখেন তো ক্লোরিনের ক্ষেত্রে কি হবে। P1 V1 P2 V2। আমি একটা প্রাইম দিয়ে দিই, একটা প্রাইম দিয়ে দিই, ঠিক আছে? তারপরে কি ছিল কত দেখেন তো। P1 V1 আগে কত ছিল? 1 লিটার ছিল আর 100 মিলিমিটার মার্কারি ছিল। তার মানে 100 মিলিমিটার মার্কারি আর আয়তন ছিল 1 লিটার, তাই না? আর P2 কি? P2টা কি? আংশিক চাপ। V2টা কি? 2 লিটার। তার মানে P2 প্রাইম ইনটু 2 লিটার। এখান থেকে 2 গিয়ে এখানে 100 সাথে কাটা, তার মানে P2টা আলটিমেটলি কত হবে? 50 মিলিমিটার মার্কারি। দেখেন দেখেন দেখেন, আমরা দুইটা আংশিক চাপই বের করে ফেললাম। আমরা হাইড্রোজেনের আংশিক চাপ বের করছি, আমরা ক্লোরিনের আংশিক চাপ বের করে ফেলছি। এই ম্যাথটা কেন করাইলাম? আমি আপনাদের কনসেপশন ক্লিয়ার করার জন্য ম্যাথটা করলাম, যে আসলে আংশিক চাপ কোন সিঙ্গেল চাপ না। এইটার জন্য আসলে আমাকে একাধিক গ্যাসের মিক্সচার হইতে হবে, এবং মিক্সড থাকা অবস্থায়ও যে চাপটা দেবে সেটাকে আমরা আংশিক চাপ হিসেবে ক্যালকুলেট করব। আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারছি, ঠিক আছে? আচ্ছা, তো এইবার এখান থেকে ডাল্টনের সম্পর্ক কি তাইলে এর সাথে? ডাল্টন অ্যাকচুয়ালি আমাদের বলে হচ্ছে কোন পাত্রের মোট চাপ। এটা কি? পাত্রের মোট চাপ সমান সমান আংশিক চাপগুলার যোগফল, ঠিক আছে? আংশিক চাপগুলার যোগফল। তার মানে আমাকে যদি এখন বলে এই পাত্রের মোট চাপ কত, আপনারা আমারে বলেন তো এই পাত্রের মোট চাপ কত। মোলার গ্যাস ধ্রুবক বের করাটা দেখান। মোলার গ্যাস ধ্রুবক বের করতে হবে কেন? ও আচ্ছা, আর ম্যাথ করা লাগবে না তো। সৃজনশীলে মাঝে মাঝে বলবে পিভি ইকুয়াল 10 সূত্র দিয়ে বের করা যাবে। প্যারা নাই, ওইটা সৃজনশীলে দেখাবো নি, সমস্যা নাই। আচ্ছা, এটা আমাদের আপাতত বলেন যে তাহলে এই পাত্রের মোট চাপ কত হবে এই পাত্রের, তাইলে বুঝবো আপনারা বুঝছেন, ঠিক আছে? কেউ কি আছেন ভাইয়া ক্লাসের মধ্যে? 550 মিলিমিটার মার্কারি, শেষ। তার মানে আমরা ব্যাপারটা বুঝতে পারছি যে কেন কি হচ্ছে, ঠিক আছে? এবার তাহলে আমরা একটু সামনে যাব যে কিভাবে এখান থেকে সৃজনশীল আমরা সলভ করতে পারবো। একটা সৃজনশীল রেডি করে দিব আপনাদের এখন আমি, ইনশাল্লাহ। ঠিক আছে, একটা সৃজনশীল পুরোপুরি রেডি করে দিব। আসেন, ধরেন কি রে গ্রামে গেলাম কেন। ধরেন একটা সৃজনশীল এরকম, আমাদের বইয়ের মধ্যে খুব কমন সৃজনশীল এটা।
এটা পাত্র এভাবে জোড়া লাগানো আছে, এইখানে একটা স্টপ কক দেওয়া আছে, ঠিক আছে। বলা আছে এই পাত্রের মধ্যে একটা গ্যাস আছে এ, এই পাত্রের মধ্যে একটা গ্যাস আছে বি। এই পাত্রের যে গ্যাসটা আছে তার চাপ P1, এই পাত্রের আয়তনটা হচ্ছে ধরলাম V1, এই পাত্রের আয়তনটা হচ্ছে V2, এই পাত্রে যে গ্যাসটা আছে তার চাপ P2। এটা আমাদের বলা আছে। আমাদের বলেন এই পাত্রে এই অবস্থাতে যে চাপটা আছে সেটা কোন চাপ হবে? অবশ্যই সেটা নিজস্ব চাপ হবে। মানে এখানে কি এখনো কোনো মিক্সচার হয়েছে? কোনো মিক্সচার কিন্তু হয় নাই। এখানে কিন্তু স্টপ কক দিয়ে লাগানো আছে, কোনো মিক্সচার এখনো হয় নাই। তার মানে কি এই পাত্রে এখনো কোনো আংশিক চাপ নাই। এবার আমি কি করলাম, স্টপ ককটা খুলে দিলাম, স্টপ ককটা তুলে দিলাম, ঠিক আছে। স্টপ ককটা তুলে দিলাম, 1 মিনিট তুলেই দিই একবারে। আচ্ছা যাই হোক, মুছতেছে না, মুছে দিই। ঠিক আছে, এবার কি হবে, এই গ্যাসটা ওই পাত্রে যা মিক্সচার হবে, এই গ্যাসটা ওই পাত্রে এসে মিক্সচার হবে, তাই না? এদের মধ্যে একটা পুরা পাত্র জুড়ে বিচরণ করবে। এবার আমাদের বলেন তো মিক্সচারের পরে এ গ্যাস কিংবা বি গ্যাস, দুই গ্যাসের আয়তন কি V1 প্লাস V2 হবে না? ওদের আগের একটা চাপ আছে, আগের একটা আয়তন আছে, পরের একটা আয়তন আছে। পরের যে চাপটা ধরলাম, এই চাপটা হচ্ছে F1, F1টার নাম কি ভাই? আংশিক চাপ। আচ্ছা, বি এর জন্য, বি এর আগে একটা চাপ আছে, আগে একটা আয়তন আছে, পরে একটা আয়তন পাইছি, পরের যে চাপটা ধরলাম এটা F2, এটার নাম কি ভাই? নাম হচ্ছে আংশিক চাপ, তাই না? আচ্ছা, তাহলে এবার যদি আমরা বয়লের সূত্রে অ্যাপ্লাই করি, কার জন্য বয়লের সূত্রে অ্যাপ্লাই করব? আমরা হচ্ছে এই এ গ্যাসের জন্য যদি বয়লের সূত্রে অ্যাপ্লাই করি, দেখেন তো এই গ্যাসের জন্য যদি আমরা বয়লের সূত্রে অ্যাপ্লাই করি তাহলে কি হবে ব্যাপারটা? আমরা এই গ্যাসের জন্য কাজ করতেছি, এই গ্যাসের জন্য কাজ করতেছি। P1 V1 is equal to F1 V1 plus V2, এটা হবে না আমাদের এই গ্যাসের জন্য বয়লের সূত্র? আগের চাপ আয়তন, পরের চাপ আয়তন, শেষ। আমরা যদি বি গ্যাসের জন্য অ্যাপ্লাই করি, আচ্ছা এখানে একটা কাজ করতে হবে, এই যে F1টা বের করতে হবে। F1 is equal to, আচ্ছা আমরা যদি এবার বি গ্যাসের জন্য কাজ করি তাহলে কি হবে দেখেন তো, P2 V2 is equal to F2 V1 plus V2। দেখেন তো আগের নিজস্ব চাপ আয়তন, এবার কি আংশিক চাপ, পরের আয়তন। দেখছেন কেন সুন্দর করে মিলে গেছে? তার মানে এখান থেকে কি পাবো? F2 সমান সমান P2 V2 V1 plus V2, ব্যাস ডান। তাহলে আলটিমেটলি কি হইতেছে, এইবার আমাদের ডালটনের আংশিক চাপ সূত্রে যাইতে হবে। ডালটন কি বলে? পাত্রের মোট চাপ সমান সমান আংশিক চাপের যোগফল। দেখছেন? তার মানে আমাদের পাত্রের মোট চাপ যদি আমরা বের করতে চাই কি করব ভাইয়া? আংশিক চাপগুলো যোগ করে দেব, P1 V1 by V1 plus V2 plus P2 V2 by V1 plus V2। এবার দেখেন তাহলে কি হইতেছে, লসাগু V1 plus V2 কাটা কাটা, P1 V1 plus P2 V2, তাই না? দেখেন তো এখান থেকে তার মানে আমরা কি পাচ্ছি? পাচ্ছি হচ্ছে পাত্রের মোট চাপ P is equal to P1 V1 plus P2 V2 V1 plus V2। আশা করি বুঝতে পারছি, ঠিক আছে? কি পাইলাম আমরা? পাত্রের মোট চাপ পেয়ে গেলাম। দেখেন তো আমরা কি পেয়ে গেলাম, সুন্দর মতো আমরা পাত্রের মোট চাপ পেয়ে গেছি। বুঝতে পারছি?
ক্লাসে পোলাবান এত কম দেখেই তো আমার কষ্ট লাগতেছে। 20,000 পোলাবান গ্রুপের মধ্যে, ক্লাসের মধ্যে পোলাবান একবারে কম, মাত্র 8 জন। কি লাভ হইলো কষ্ট করে ফ্রিতে আপনাদের জন্য এত খাটাখাটনি কইরা? এগুলা কিন্তু একবারে ফ্রি ক্লাস, ঠিক আছে? এত খাটাখাটনি করতেছি 20,000 পোলাবান গ্রুপের মধ্যে, ক্লাসে কেউ নাই, ঠিক আছে? আচ্ছা যাই হোক, সমস্যা নাই, আপনাদের পড়াবো যারা ক্লাসে আছেন। তো এইখান থেকে আলটিমেটলি আমরা বুঝতেছি কি, দেখেন তো পাত্র দুইটা আছে দেখে P1 V1 P2 V2 হয়েছে। পাত্র যদি তিনটা থাকতো P1 V1 P2 V2 P3 V3, পাত্র চারটা থাকলে P4 V4 যোগ হইতো। তার মানে আলটিমেটলি কি থাকবে দেখেন তো, P ইজ ইকুয়াল টু সামেশন অফ PV সামেশন অফ V, ঠিক আছে? তার মানে কি পাইলাম, সামেশন অফ PV সামেশন অফ V। তার মানে কি, যতগুলো হবে যোগফল V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4, P1 V1 P2 V2 P3 V3 P4 V4, ঠিক আছে? এটা আমাদের সূত্র, এটা আমাদের কি সূত্র, পাত্রের মোট চাপ নির্ণয় সূত্র। এই জিনিসটা বোঝা মানে হচ্ছে আপনার বইয়ের 60% গ নাম্বার, 70% গ নাম্বার শেষ। বইয়ের 70% গ শেষ, কমপ্লিট। 70% গ নাম্বার, সব প্রশ্ন ম্যাক্সিমাম এখান থেকে আসে, সব প্রশ্ন প্রায় এখান থেকে আসে, ঠিক আছে? এটা আরেকটা ভার্সন আছে। সাপোজ আমরা কি করছি, দুইটা পাত্রকে যোগ করছি। আমরা যদি এক কাজ করতাম, যে সাপোজ এখানে একটা গ্যাস আছে, এখানে একটা গ্যাস আছে, একটা পাত্র আর কি, এখানে একটা পাত্র, এখানে একটা পাত্র, এদেরকে নিয়ে তৃতীয় কোনো পাত্রে যদি আমরা মিলাইতাম, তৃতীয় কোনো পাত্রের মধ্যে যদি আমরা মিলাইতাম, দেন তখন আমাদের সূত্রটা কি হইতো? সূত্রটা হইতো পি মেইন পুরা পাত্রের চাপ সমান সমান সামেশন অফ পিভি। এখানে কোনো সমস্যা নাই, এখানে সামেশন অফ ভি তো বলতে পারবো না, বলবো কি ভি নিউ, মানে এই যে নতুন পাত্রটার যে আয়তন, সেইটা নতুন পাত্রটার যে আয়তন সেটা তখন আমাদের ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, রিক্যাপ করতেছি, দেখেন রিক্যাপ করি। আমরা অ্যাকচুয়ালি কি করতেছি, আমরা পাত্রের মোট চাপ বের করতেছি। পাত্রের মধ্যে দুইটা আলাদা আলাদা গ্যাস দেওয়া আছে, তাদের মিক্সচার দেওয়া আছে, তাই না? আমরা তাদের মোট চাপ বের করতেছি। এইবার পাত্রের মধ্যে আগে থেকে আমাদের একটা চাপ আছে গ্যাসের, আগে থেকে উভয় গ্যাসেরই চাপ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। আমাকে বলা হয়েছে তাদের, আমি যদি স্টপ কর্কটা খুলে দেই তাহলে তাহলে তাদের মোট চাপ কত হবে, এইটা আমাকে বলা হয়েছে। এবার আমি ওদের মোট চাপ বের করতেছি, মোট চাপ বের করতে মাঠে নামছি। এবার আমি দেখতেছি যে আমার এখানে মিক্সচারের পরে আমার আয়তনটা দাঁড়াইতেছে হচ্ছে V1 প্লাস V2, ঠিক আছে? ওদের মিক্সচারের পরে যে চাপটা, সেটা তো আমার আংশিক চাপ ধরলাম, ওর আংশিক চাপটা হচ্ছে F1, ওর আংশিক চাপটা হচ্ছে F2। এবার ওদের জন্য আমি কি ফেলাচ্ছি, ওদের জন্য আমি বয়েলের সূত্র অ্যাপ্লাই করতেছি। দেখেন বয়েলের সূত্র অনুযায়ী F1 সমান সমান P1 V1 ডিভাইডেড বাই P1 প্লাস V2। বয়েলের সূত্র P1 V1 P2 V2, P1 V1 P2 V2, এইখানেও P1 V1 P2 V2, ঠিক আছে? বয়েলের সূত্রে ফেলাইছি। এবার ওদের জন্য জাস্ট আমি ওদের জন্য এটাকে আলাদা করে নিছি, যে আংশিক চাপটাকে আলাদা করে নিছি। কেন? কারণ আমাকে ডাল্টনের চাপ সূত্র অনুযায়ী আংশিক চাপটাকে যোগ করতে হবে। তো এবার আংশিক চাপটাকে যোগ করতেছি, দেখেন এই যে যোগ করলাম, আংশিক চাপকে যোগ করলাম। এখানে কি হইলো, P1 V1 ডিভাইডেড বাই V1 প্লাস V2, P2 V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2। উভয়কে যোগ করার পরে আমরা কি পেলাম, পাত্রের মোট চাপটা পাইলাম। এখান থেকে আমরা সামেশন ফরম্যাটে নিয়ে নিলাম। আর পরে আমরা দেখলাম যদি নতুন পাত্রে নেই তাহলে হচ্ছে কি হবে, V1 প্লাস V2 প্লাস V3 এরকম হবে না, জাস্ট নতুন পাত্রের আয়তনটা হবে, ঠিক আছে? V নিউ হবে, ঠিক আছে? আচ্ছা, আজকে সৃজনশীলে যাব না, আজকে হচ্ছে জাস্ট থিওরি গুলা কমপ্লিট করবো। সৃজনশীল ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে শুরুতে, ঠিক আছে? এই বুঝছি নাকি, সূত্র বলেন তো। সৃজনশীল হয়ে গেছে আপনাদের, জাস্ট সূত্র বসাবেন, শেষ, সব শেষ। কমেন্ট করেন, বুঝছেন নাকি? বুঝছেন নাকি? কমেন্ট করেন পোলাপান। আচ্ছা, হাসান বলছে বুঝতে পারছে। বাকিদের কি অবস্থা দেখি। গ্রামে যাব এখন, গ্রামের গ্যাস ব্যাপন সূত্র নিয়ে পড়াশোনা করব। গ্রাহাম আমাদের কি বলছে সেইটার ব্যাপারে আমরা এখন একটু দেখাশোনা করব, ঠিক আছে? আচ্ছা আসেন, আমরা এখন গ্রাহাম নিয়ে আলাপ আলোচনা করব। গ্রাহাম, গ্রাহামের ভাষাভাষী মানে হচ্ছে আমরা হচ্ছে গ্রাহামের যে গ্যাস ব্যাপন সূত্র, গ্যাস নিয়েই তো কাজ করে, তাই না? ব্যাপনটা কেমনে হয়, ভেসে ভেসে ব্যাপন হয় না, সেটাই আর কি বুঝাইছি। আচ্ছা,
আমরা এখন একটা জিনিস দেখবো, যেটা হচ্ছে ব্যাপনের হার। গ্রাহাম অ্যাকচুয়ালি বলছে কি, বলছে ব্যাপনের হার সমানুপাতিক, ব্যস্তানুপাতিক অ্যাকচুয়ালি √1/√d। ডি কি জিনিস? ডি হচ্ছে ডেনসিটি। ডেনসিটি মানে কি? ঘনত্ব, ঘনত্ব। ঠিক আছে, আমরা যেমন পড়ছিলাম রো ইজ ইকুয়াল টু m/v, মনে আছে ফিজিক্সে পড়ছিলাম যে রো ইজ ইকুয়াল টু m/v পড়ছিলাম। কিন্তু আমরা এখান থেকে আমরা কি পাইছিলাম? এখান থেকে আমরা পাইছিলাম হচ্ছে m ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা বাদ দেন, কি পাইছিলাম এটা পাইতে হবে না, যে জেনে রাখেন এখানে যে রো যেটা, সেটাই কেমিস্ট্রিতে এসে ডি হয়ে যাচ্ছে। ঠিক আছে, কেমিস্ট্রিতে এসে কি হয়ে যাচ্ছে? ডি হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনাদের আরেকটা কথা আমি বলি, ধরেন আপনি বাজারে যাবেন, বাজারে যেয়ে আপনি চাল কিনবেন, 1 কেজি চাল কিনবেন। তো আপনি যে 1 কেজি চাল কিনবেন, আপনি দোকানদারে বোতল দিয়ে বলবেন যে আমার 1 বোতল চাল দেন? না, আপনি দোকানদারে বলবেন যে আমাকে 1 কেজি চাল দেন, পলিথিনে করে আপনি নিয়ে আসবেন। কিংবা ধরেন আপনি হচ্ছে দুধ কিনবেন, হ্যাঁ, আপনি দোকানদারকে যা বললেন যে আমাকে হচ্ছে 1 কেজি দুধ দেন বা 2 কেজি দুধ দেন। হ্যাঁ, দুধ হয়তো এমনি বিক্রি করে, কোকা কোলা কিনবেন সাপোজ আপনি, কেউ তো পলিথিনে করে সফট ড্রিঙ্কস কিনে না, তাই না? হ্যাঁ, সফট ড্রিঙ্কস তো সবাই বোতলে করে কিনে। মানে সবকিছুর একটা প্যারামিটার থাকে, যে মাপার একটা প্যারামিটার আছে সবকিছু। আলটিমেটলি আমাদের এইখানে ব্যাপনের হার মাপার একটা প্যারামিটার আছে। প্যারামিটারটা হচ্ছে আয়তন। কি? আয়তন। কতটুকু আয়তন ব্যাপিত হচ্ছে, ওটা অ্যাকচুয়ালি আমার ব্যাপনের হার, মানে ব্যাপন, ওটা আমার ব্যাপন, কতটুকু ব্যাপন হচ্ছে। আমরা কতটুকু বুঝবো ব্যাপন হচ্ছে? যত বেশি আয়তন ব্যাপিত হচ্ছে তত বেশি তার ব্যাপনের হার। মানে সূত্রটা হচ্ছে কি, মনে রাখবেন, ব্যাপন আমরা ক্যালকুলেট করতেছি কি দিয়ে? কতটুকু আয়তন ব্যাপিত হচ্ছে তা দিয়ে, আয়তন দিয়ে। মনে রাখবেন, কোনো কিছুর হার বলা মানে হচ্ছে সময় দিয়ে তাকে ভাগ করে দেওয়া। হার মানে হচ্ছে সময় দ্বারা ভাগ। তার মানে আমরা কি পাইলাম? যতটুকু আয়তন একক সময় ব্যাপিত হয়, টি সময়ে ব্যাপিত হয় ভি আয়তন, তার মানে 1 সেকেন্ডে ব্যাপিত হবে v/t আয়তন। এটাই হচ্ছে আমাদের কি? ব্যাপনের হার। এইবার আমরা অনুসিদ্ধান্তে আসছি। আমাদের গ্রাহামের সূত্র অনুযায়ী আর আমরা মনে রাখবো r1/r2, মেইন সূত্র কিন্তু এটা ভাই, মেইন সূত্র, খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। যদি সমানুপাতিক হয় ও যেভাবে আছে সেভাবে হবে, যদি ব্যস্তানুপাতিক হয় ও যেভাবে আছে তার উল্টা আসবে, মানে 1 যাবে নিচে, 2 যাবে উপরে। ঠিক আছে, খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন। আচ্ছা, আমি এখানে ডি কেন দিলাম? সরি ভাইয়ারা, আর হবে আর। ঠিক আছে, আর এর সাথে আয়তন সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? সমানুপাতিক, আমরা দেখতেছি উপর নিচ। তার মানে হচ্ছে v1/v2, ও যেমনে ও ওইভাবে থাকবে। আর এর সাথে টাইম সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক, উল্টা দেখতেছি আমরা। তার মানে t2/t1। বুঝতে পারছি কি? এইবার আমরা মাত্র দেখলাম ডি ডেনসিটি। ডেনসিটি কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক, তাই না? আবার আছে একটা √, তার মানে √, ব্যস্তানুপাতিক, ডি যাবে উপরে, d2/d1। আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা কি পাইছিলাম? আমরা পাইছিলাম না ডি ইজ ইকুয়াল টু m/v। বলেন তো, ডি এর সাথে এম সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? সমানুপাতিক। তার মানে কি, এই যে এটা যেভাবে এটাও ওইভাবে। আলটিমেটলি এটাই আমাদের কি, গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রের যাবতীয় যত রকম শত শত ম্যাথ আছে সব করতে পারবেন আপনি খুব সহজে, এটা মনে রাখতে পারলে। ঠিক আছে, আমি আজকে ম্যাথে যাব না। ঠিক আছে, আমি একটু টায়ার্ড আজকে, মাত্র চাঁদপুর থেকে আসছি তো গতকালকে, তারপর আবার গতকাল সারা রাত হাটে ছিলাম, 3:30 বাজে বাসায় আসছি রাত্রে। তো এই জন্য হচ্ছে আজকে আমি আর ম্যাথে যাব না, সৃজনশীল গুলা গুছাই নিয়ে আসছি, নেক্সট ক্লাসে দেখাবো। আর একটা টপিক বাকি আছে, ওইটা মিনিট, এই যে টপিক বাকি নেই, সৃজনশীল গুলো গুছাই নিয়ে আসছি, নেক্সট ক্লাসে শুরু করবো আমি সৃজনশীল দিয়ে। ঠিক আছে, আমি একটু রিক্যাপ করে দেখে কি হইলো। আচ্ছা, ভালো কথা, আপনারা মনে রাখবেন কেমনে? খুব সহজে। ঠিক আছে,
মনে রাখার উপায়টা হচ্ছে আপনি জাস্ট মনে রাখবেন ডি আর এম এর উপরে রুট ওভার আছে। কি মনে রাখতে বলছি ভাইয়া? ডি আর এম এর উপর রুট ওভার আছে, বাকিগুলো এমনিই পারা যাবে। কেমনে? ব্যাপনের হার, আয়তন কি ব্যাপনের হারের প্যারামিটার, মাপার জন্য ব্যবহার করা হয়। আয়তন যত বেশি ব্যাপনের হার তত বেশি হবে এমনি, তার মানে এটা সমানুপাতিক। আচ্ছা আপনি বলেন, কোথাও আপনি ধরেন উসাইন বোল্ট দৌড়াইতেছে, উসাইন বোল্ট ফার্স্ট হবে কখন? যখন দেখবো টাইমটা কম লাগছে, অনেক স্পিডে দৌড়াইছে, সেকেন্ড লাগছে মাত্র 9 সেকেন্ড, আরেকজনের লাগলো ধরেন 10 সেকেন্ড, তার মানে উসাইন বোল্টটা বেশি ফাস্ট গেছে, 9 সেকেন্ডে পৌঁছায় গেছে। তার মানে কি যত টাইম কম গতি তত বেশি। ব্যস্তানুপাতিক হইলো নাকি? টিটা হচ্ছে এই জন্য ব্যস্তানুপাতিক। আচ্ছা গেল। ডেনসিটি, কোন জিনিস যদি ঘন হয় অবশ্যই তো ওইটা তো ভাই বেশি ভারী হবে না, ঘন জিনিস কি মুভমেন্ট করে? আপনি একটা টেবিলের মধ্যে মধু রাখেন আর পানি রাখেন, এবার দেখেন কোনটা তাড়াতাড়ি দৌড়ায়? অবশ্যই পানি তাড়াতাড়ি দৌড়াবে, কারণ ঘনত্ব কম। এজন্য ডি হবে উল্টা। কার উল্টা? ঘনের হার উল্টা। এম, আমার ওজন কত বেশি, আমি তো জোরে দৌড়াবো নাকি কোনো চিকনা চাকনা ছেলে বেশি বেশি জোরে দৌড়াবে? যে চিকন সে বেশি জোরে দৌড়াবে, তাই না? যার ভর কম সে জোরে দৌড়াবে। তার মানে কি ব্যাপনের হার আর ভর ব্যস্তানুপাতিক। এগুলো এমনি ফিলিংস দিয়ে মনে রাখা যায়, জাস্ট মনে রাখবেন ডি আর এম এর উপরে রুট ওভার আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। যে 12 জন ক্লাসে ছিলেন আগামীকালকে ক্লাস নেবো, আপনারা 12 জন থাকেন। ঠিক আছে, এই অধ্যায়ে আমরা আরো 4-5টা সৃজনশীল করব। আমি আজকে খুব টায়ার্ড বুঝছেন, আমরা হচ্ছে গতকালকে সন্ধ্যাবেলা সকালে ঢাকায় আসছি, দেন গতকালকে সন্ধ্যাবেলা হাটের উদ্দেশ্যে বের হইছি, রাত্রে 3:30 পর্যন্ত হাটে ছিলাম, 3টা পর্যন্ত ছিলাম। তাহলে বুঝেন ভাই সারাদিন সারা রাত কষ্ট করলাম, দেন আবার হচ্ছে সকালবেলা উঠে আপনাদের পড়াইতে আসছি। তো এই জন্য হচ্ছে একটু টায়ার্ড অনেক বেশি, আমার পাটা প্রচন্ড ব্যথা করতেছে, জাস্ট ফুলে আছে। ঠিক আছে, এই জন্য আমি আজকে আর পড়াচ্ছি না, নেক্সট ক্লাসে সৃজনশীল দিয়ে শুরু করব। আর গ্যাসের গতিতত্ত্ব বাকি আছে, গ্যাসের গতিতত্ত্ব পড়বো আমরা। আদর্শ বাস্তব গ্যাস সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, বিশ্বাস করেন অনেক গুরুত্বপূর্ণ টপিক, এটা লাগবে। ঠিক আছে, তো আপনারা সবাই থাকেন ইনশাল্লাহ। আজকে যা পড়াইছে বুঝছেন নাকি একটু জানায় দেন আমারে, কোনো কনফিউশন থাকলে, কোথাও কোনো কনফিউশন থাকলে প্রশ্ন করেন, আমি প্রশ্ন নিব এখন, দেখি কোনো কনফিউশন আছে নাকি আজকে ক্লাসের, পরে কিন্তু সলভ পাবেন না আর। আচ্ছা ঠিক আছে, সব বুঝতে পারছি। ঠিক আছে, জোস জোস জোস, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। আগামীকালকে দৌড়ে দৌড়ে আইসা পড়েন।